হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি পরীক্ষাকে টার্গেট করে ফুল সিলেবাস অনুযায়ী, নতুন ফুল সিলেবাস অনুযায়ী 60টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করে নেব। ওকে, তো দেখো, যার মধ্যে জিকে থেকে থাকবে 20টি প্রশ্ন, গণিত থেকে থাকবে 20টি প্রশ্ন, রিজনিং থেকে থাকবে 10টি প্রশ্ন, আর ইংরেজি থেকে থাকবে 10টি প্রশ্ন। অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে টাইপের প্রশ্ন হয় সেই টাইপের একটি গুরুত্বপূর্ণ আমরা মডেল প্রশ্ন উত্তরের সম্পূর্ণ আলোচনা, সম্পূর্ণ ব্যাখ্যা সহ আলোচনা কিন্তু আজকের এই ক্লাসে আলোচনা করতে চলেছি। তো দেখো, তোমাদের আগামী রবিবার ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি পরীক্ষা হতে চলেছে। তো এই পরীক্ষার জন্য তোমাদের সকলের জন্য শুভেচ্ছা রইল। তোমরা কিন্তু সকলেই খুব ভালো করে পরীক্ষা দিয়ে এসো। ওকে, তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ম্যারাথন ক্লাস। তো প্রথমেই আমরা দেখে নেব জিকে থেকে গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন উত্তর। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, সম্প্রতি প্রয়াত বলিউড অভিনেতা ধর্মেন্দ্র তিনি কোন পুরস্কারে ঘোষিত হয়েছেন? দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। অপশন এ পদ্মবিভূষণ, অপশন বি পদ্মভূষণ, অপশন সি পদ্মশ্রী, নাকি অপশন ডি ভারতরত্ন। তো দেখো, সম্প্রতি 2026 সালে কিন্তু পদ্ম পুরস্কারের তালিকা ঘোষিত হয়েছে। তো সম্প্রতি যে মারা গিয়েছেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র, তিনি কিন্তু মরণোত্তর পদ্মবিভূষণ 2026 এই পুরস্কারটা পেয়েছেন। এবং এই পুরস্কারটা দেখো সর্বোচ্চ পদ্ম পুরস্কার। 3টা পদ্ম পুরস্কার হয়, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। তো সর্বোচ্চ পদ্ম পুরস্কার হচ্ছে পদ্মবিভূষণ। আর যদি আমি সারা সামগ্রিকভাবে ভারতবর্ষের পুরস্কারের দিক থেকে বিবেচনা করি, তাহলে হয়ে যাবে এটা দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। আর প্রথম নাগরিক সম্মানটা হয়ে যাবে ভারতরত্ন। ওকে, তো এগুলো মনে রাখবে পাশাপাশি। নেক্সট দেখো, 2 নম্বর, এনইপি 2020 থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এনইপি 2020 বাস্তবায়ন সংক্রান্ত আদেশ প্রথম কোন রাজ্য জারি করেছিল? প্রচুরবার তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো করানো হয়েছে এবং তোমাদের পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলোই দেখবে আসবে। সঠিক উত্তর কী হবে? মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ, নাকি উত্তরপ্রদেশ? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এনইপি 2020 বাস্তবায়ন সংক্রান্ত আদেশ প্রথম জারি করা হয়েছিল কর্ণাটকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 3 নম্বর, জেন্ডার অ্যাওয়ারনেস প্রথমে কোথায় তৈরি হয়? পরিবার, বাজার, স্টেডিয়াম, নাকি হাসপাতাল? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো, জেন্ডার অ্যাওয়ারনেস প্রথম তৈরি হয়, মনে রাখবে, পরিবারে। ওকে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তো এই 60খানা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে পরীক্ষার শেষ মুহূর্তে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। নেক্সট দেখো, 4 নম্বর, কিসের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত? তো দেখো, এই যে সিলিকন ভ্যালি, এই সিলিকন ভ্যালি এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রতে কিন্তু অবস্থিত। ওকে, তো দেখো, সিলিকন ভ্যালি বিখ্যাত, মনে রাখবে, কম্পিউটার সফটওয়্যারের জন্য। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেমন আমাদের ভারতবর্ষের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? তো মনে রাখবে, ভারতবর্ষের সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালুরুকে। আর আমাদের পশ্চিমবঙ্গের সিলিকন ভ্যালি, এটাও কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, যে আমাদের পশ্চিমবঙ্গের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? তো মনে রাখবে, কলকাতার নিউ টাউনকে আমাদের পশ্চিমবঙ্গের সিলিকন ভ্যালি বলা হয়। নেক্সট দেখো, 5 নম্বর, রাখাল লীলা এটি কোন রাজ্যের একটি লোকনৃত্য? হরিয়ানা, কেরালা, আসাম, নাকি মধ্যপ্রদেশ? তো দেখো, রাখাল লীলা সঠিক উত্তর হয়ে যাবে রাখাল লীলা, এটি হলো আসামের গুরুত্বপূর্ণ একটি লোকনৃত্য। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো, নেক্সট 6 নম্বর প্রশ্ন, কুকুরের দেহের উষ্ণতা নিয়ন্ত্রণে সহায়ক অঙ্গ কোনটি? দেখো, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 4টে অপশন রয়েছে। অপশন এ ত্বক, অপশন বি লোম, অপশন সি জিহ্বা, নাকি অপশন ডি নাক? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কুকুরের দেহের উষ্ণতা নিয়ন্ত্রণে সহায়ক অঙ্গ হলো তাদের জিহ্বা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা মানুষরা যখন আমাদের শরীরে গরম লাগে তখন কিন্তু আমরা ঘেমে যাই, ঠিক সেইভাবে কিন্তু কুকুররা ঘামতে পারে না, তাদের কিন্তু ত্বকের মাধ্যমে ঘাম বেরিয়ে আসতে পারে না। তাদের উষ্ণতা নিয়ন্ত্রণ করে একমাত্র তাদের জিহ্বা, এই অঙ্গটি। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো, নেক্সট 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের গ্রুপ সি পরীক্ষার জন্য। তো দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি? সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। অপশন এ বট, অপশন বি ছাতিম, অপশন সি শাল, নাকি অপশন ডি
অশ্বত্থ গাছ। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম হলো ছাতিম। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এইখান থেকে এই টাইপের আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে যে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণীর নাম কি। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণীর নাম কি? তো মনে রাখবে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হচ্ছে মেছো বিড়াল। ওকে, তো এই দুটো প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে রাজ্য প্রাণী, একটা হচ্ছে রাজ্য বৃক্ষ। তাহলে রাজ্য বৃক্ষ হয়ে যাবে ছাতিম, আর রাজ্য প্রাণী হয়ে যাবে মেছো বিড়াল। নেক্সট দেখো 8 নম্বর, চিত্র এবং চিত্রকর থেকে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্য লাস্ট সাপার এই চিত্রশিল্পীটি, এটি কোন চিত্রশিল্পীর একটি বিখ্যাত চিত্রকর্ম? লাস্ট সাপার এটি একটি চিত্রশিল্প। তো এটি কার আঁকা একটি চিত্রকর্ম? মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, লিওনার্দো দা ভিঞ্চি নাকি টমাস মুর? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে লাস্ট সাপার এই চিত্রশিল্পীটি, এই চিত্রকর্মটি সঠিক উত্তর হয়ে যাবে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হাদাভোদা, বাটুল, নন্টে ফন্টে, কেলটুদা, তো এই সমস্ত বিখ্যাত কার্টুন চরিত্রগুলির স্রষ্টাকে? দেখো তোমরা কিন্তু সকলেই মোটামুটি এই কার্টুনগুলো দেখেছো ছোটোবেলায়, হাদাভোদা, বাটুল, নন্টে ফন্টে, কেলটুদা। তো এই সমস্ত কার্টুন চরিত্রগুলি কে সৃষ্টি করেছেন বা কে রচনা করেছেন? দেখো 4টে অপশন রয়েছে, নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ দেবনাথ, সুকুমার রায় নাকি সত্যজিৎ রায়? প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তোমাদের কিন্তু আগামী রবিবার তোমাদের গ্রুপ সি পরীক্ষা হতে চলেছে। তো পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে? তোমরা 60টি প্রশ্নের মধ্যে কতগুলো সঠিক উত্তর করতে পারছো, কতগুলো ভুল উত্তর হচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। ওকে, তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এই সমস্ত বিখ্যাত কার্টুন চরিত্রগুলির স্রষ্টা হলেন নারায়ণ দেবনাথ। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রচুরবার কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, মৃণালিনী সারাভাই তিনি কোন নৃত্যের জন্য বিখ্যাত? দেখো তোমাদের কিন্তু একেবারে গ্রুপ সি পরীক্ষার মতো হুবহু প্রশ্নগুলো রয়েছে। তোমাদের পরীক্ষাতে কিন্তু এই টাইপেরই প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে দেখবে। তো মৃণালিনী সারাভাই সঠিক উত্তর কী হবে? উড়িষ্যি, কত্থক, ভরতনাট্যম নাকি মোহিনীঅট্টম, তিনি কোন নাচের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ভারতনাট্যম। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, নিম্নলিখিত কোন পাথর মার্বেল পাথরে রূপান্তরিত হয়? দেখো ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো শিলা 3 প্রকার, একটা হচ্ছে আগ্নেয় শিলা, একটা পাললিক শিলা, একটা হচ্ছে রূপান্তরিত শিলা। তো বলেছে কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়, মানে রূপান্তরিত শিলায় পরিবর্তন হয়? তো মনে রাখবে যে মার্বেলের রূপান্তর হয় চুনা পাথর। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং শিলা থেকে তোমাদের পরীক্ষাতে আরেকটি প্রশ্ন আসে যে কয়লা, খনিজ তেল এগুলো বা জীবাশ্ম এগুলো কোন শিলায় দেখতে পাওয়া যায়? তো মনে রাখবে যে পাললিক শিলা এর মূল বৈশিষ্ট্য হচ্ছে এই শিলাতে কয়লা, খনিজ তেল, জীবাশ্ম এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। ওকে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যে চুনা পাথর মার্বেলে রূপান্তরিত হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন মোগল সম্রাটের অনুমতিতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন? কোন মোগল সম্রাট? সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর, সম্রাট শাহজাহান নাকি সম্রাট ঔরঙ্গজেব? কোন মোগল সম্রাটের অনুমতিতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জাহাঙ্গীর। ওকে, জাহাঙ্গীর অনুমতিতে কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে তাদের প্রথম কারখানা স্থাপন করেন। তারপরে তোমরা কিন্তু ইতিহাস জানো, আস্তে আস্তে কিন্তু ইংরেজরা গোটা ভারতবর্ষটাকে দখল করতে পেরেছিল। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, তুলা উৎপাদনে কোন রাজ্য প্রথম? নিচের কোন রাজ্য বর্তমানে তুলা উৎপাদনে প্রথম? তো দেখো সঠিক উত্তর কী হবে? অপশন এ কেরল, অপশন বি গুজরাট নাকি অপশন সি কর্ণাটক নাকি অপশন ডি উত্তরপ্রদেশ? তুলা উৎপাদনে কোন রাজ্য প্রথম? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে তুলা উৎপাদনে গুজরাট রাজ্য প্রথম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পাশাপাশি মনে রাখবে
তুলা উৎপাদনের পাশাপাশি আরও যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে পারে, যেমন ধান উৎপাদনে প্রথম রাজ্য কোনটা? তো ধান উৎপাদনে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে প্রথম রাজ্য, পশ্চিমবঙ্গ। ওকে, আর গম উৎপাদনে হয়ে যাবে উত্তরপ্রদেশ, ইউপি। চিনিটা হয়ে যাবে উত্তরপ্রদেশ, ডাল হয়ে যাবে রাজস্থান। আর আমাদের পশ্চিমবঙ্গ আরেকটি শস্য আছে, সেটা হচ্ছে পাট উৎপাদনে আরেকটি পণ্য আছে পাট, সেই পাট উৎপাদনেও কিন্তু প্রথম স্থানে অধিকার করছে। ওকে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ ধান এবং পাট উৎপাদনে কিন্তু প্রথম রয়েছে। তাহলে দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে তুলা উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে গুজরাট, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পিত্তরস এটি কোথা থেকে উৎপন্ন হয়? যকৃৎ, অন্ত্র, অগ্নাশয় নাকি পিত্তথলি? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পিত্তরস এটি হলো যকৃৎ থেকে উৎপন্ন হয়, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15, দ্রাঘিমাংশ অনুসারে ভারতের পূর্বতম রাজ্য কোনটি? ভারতের সব থেকে পূর্ব দিকে কোন রাজ্য রয়েছে দ্রাঘিমা অনুযায়ী? তো দেখো দ্রাঘিমা রেখাগুলো কিন্তু উত্তর দক্ষিণে এরকম বিস্তৃত। ওকে, আর অক্ষরেখাগুলো কিন্তু পূর্ব পশ্চিমে বিস্তৃত। তো দ্রাঘিমা অনুযায়ী আমাদের ভারতবর্ষের সব থেকে পূর্বের রাজ্য হলো, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অরুণাচল প্রদেশ, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 16 নম্বর, কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং তোমাদের কম্পিউটার থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে গ্রুপ সি পরীক্ষাতে। ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করার পদ্ধতিকে কি বলা হয়? প্রচুরবার এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করাকে বলা হয় ফিশিং। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 17, সংবিধানের প্রশ্ন। তো তোমাদের গ্রুপ সি পরীক্ষাতে যে টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসবে দেখো সেই টাইপেরই কিন্তু একটি মডেল প্রশ্নপত্র এখানে আলোচনা করা হচ্ছে। প্রথমে আমরা জিকে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করছি, তারপরে তোমাদের ম্যাথ, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু আজকের এই ক্লাসে তোমরা কিন্তু সলিউশন পেয়ে যাবে। তো দেখো নেক্সট 17, ভারতের সংবিধান যুক্তরাষ্ট্রীয় ধারণা এটি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করেছে? তো দেখো আমাদের যে ভারতবর্ষের সংবিধান এটা কিন্তু গোটা পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধান, আর আমাদের এই সংবিধান কিন্তু বিভিন্ন দেশের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নেওয়া হয়েছে। তো ঠিক সেরকমভাবে আমাদের ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় যে ধারণা বা কাঠামো এটি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? কানাডা, আইল্যান্ড, ইংল্যান্ড নাকি আমেরিকা? সঠিক উত্তর কী হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কানাডা, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? সঠিক উত্তর কী হবে দেখো। তো দেখো সিনেমা হলে প্রজেক্টর রূপে সঠিক উত্তর হয়ে যাবে উত্তল লেন্স ব্যবহার করা হয়, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, সবার উপরে মানুষ সত্য তার উপরে নেই, তো এই বিখ্যাত উক্তিটি কার? চণ্ডীদাস, বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? সবার উপরে মানুষ সত্য তার উপরে নেই, এই বিখ্যাত উক্তিটি কে করেছেন? তো দেখো এই বিখ্যাত উক্তিটি করেছেন, সঠিক উত্তর হয়ে যাবে চণ্ডীদাস, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, চণ্ডীদাস হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কেদারনাথ এই তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর নাকি উত্তরাখণ্ড? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এই হলো আজকের 20টি গুরুত্বপূর্ণ জিকে থেকে প্রশ্ন উত্তর। এরপরে নেক্সট দেখো তোমাদের আলোচনা করা হবে ইংলিশ থেকে গুরুত্বপূর্ণ 10খানা প্রশ্ন উত্তর, তারপর নেক্সট তোমাদের আলোচনা করা হবে রিজনিং থেকে 10খানা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, এবং সবার লাস্টে তোমাদের আলোচনা করা হবে গণিত থেকে 20টা প্রশ্ন উত্তর। তো এই মোট মিলিয়ে তোমাদের কিন্তু আজকে 60টা প্রশ্ন উত্তর আলোচনা করা হবে, এবং তোমাদের গ্রুপ সি পরীক্ষাতে যে টাইপের প্রশ্ন হয় সেই টাইপের একটি মডেল প্রশ্ন উত্তর আলোচনা করা হচ্ছে। ওকে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। আজ আমি তোমাদের জন্য বেশ কিছু ইম্পর্ট্যান্ট ইংলিশ এমসিকিউ নিয়ে হাজির হয়ে গেছি।
চলো শুরু করি। চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড মিটিগেট। মিটিগেট এই শব্দটার কারেক্ট সিনোনিম কি হবে? অপশন কি আছে? অ্যাগ্রিভেট, অ্যালিভিয়েট, ইনস্টিগেট, অ্যাজিটেট। তো মিটিগেট শব্দটার মানে কি আমরা সেটা আগে জানি। মিটিগেট শব্দটার মানে হচ্ছে প্রশমিত করা। প্রশমিত করা বা কোনো কিছুকে হ্রাস করা। প্রশমিত করা, বেসিক্যালি প্রশমিত করা বা কোনো কিছুকে হ্রাস করা। আমি লিখে দিচ্ছি এখানে, প্রশমিত করা। এটাকে আমরা আর কি কি বলতে পারি? অ্যাসুয়েজ বলতে পারি, সুদ বলতে পারি, বা অ্যালিভিয়েট বলতে পারি, এক্সটেনুয়েট বলতে পারি। ওকে, কমানো বা প্রশমিত করা, বা রিলিভ বলতে পারি। অপশন কি আছে? অ্যাগ্রেভেট। অ্যাগ্রেভেট শব্দটার মানে হচ্ছে কোনো কিছুকে উত্তেজিত করা বা বাড়িয়ে দেওয়া বা উত্তক্ত করা। তো অ্যাগ্রেভেটকে আমরা কি কি বলতে পারি? আর অগমেন্ট বলতে পারি, কোনো কিছুকে উত্তেজিত করা। অগমেন্ট বলতে পারি, ডেভেলপ বলতে পারি, বা আর কি বলতে পারি? ইনক্রিজ বলতে পারি। হলো। অ্যালিভেট মানে কি? অ্যালিভেট মানেও কিন্তু প্রশমিত, বা ওটাকে আমরা কি বলবো? অ্যাসুয়েজ। বা সুদ। নেক্সট ওয়ান কি আছে? অ্যাজিটেট, ইনস্টিগেট। ইনস্টিগেট শব্দটার মানেও কিন্তু কোনোভাবে ওই একটা কি বলবো, এক মানে মানে প্ররোচনা দেওয়া, প্ররোচিত করা। বাংলাটাকে আমরা বলতে পারি প্ররোচিত করা। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি ইনডিউস। ইনডিউসও বলতে পারি এটাকে আমরা। আর অ্যাজিটেট শব্দটার মানে কি? অ্যাজিটেট আর অ্যাগ্রেভেট কিন্তু একদমই সমান। অ্যাজিটেট শব্দটার মানেও কিন্তু ওই কোনো কিছুকে উত্তেজিত করা বা বাড়িয়ে দেওয়া। ঠিক আছে? তো বা কাউকে কাউকে বিরক্ত করা বা ক্ষুব্ধ করাকেও আমরা বলতে পারি অ্যাজিটেট। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি পারটার্ব। আর কি বলতে পারি? আর বলতে পারি ডিস্টার্ব বা ফার্মেন্ট। ঠিক আছে, এই শব্দগুলো ইউজ করতে পারি ফর অ্যাজিটেট। তাহলে মিটিগেট, আমরা কিন্তু প্রত্যেকটা অপশন ভালো করে বুঝলাম। তাহলে মিটিগেটের শব্দটার সিনোনিমাস ওয়ার্ড কোনটা হবে? অবভিয়াসলি দ্যাট উইল বি অ্যালিভিয়েট, নট অ্যাগ্রেভেট, নট ইনস্টিগেট, নট অ্যাজিটেট। অ্যালিভিয়েট উইল বি দ্য কারেক্ট অপশন। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, লুসিড, দ্য কারেক্ট সিনোনিম অফ লুসিড। লুসিড শব্দটার মানে কি? লুসিড শব্দটার মানে হচ্ছে স্পষ্ট। এটাকে আমরা কি কি বলতে পারি? আর ট্রান্সপারেন্ট, ট্রান্সলুসেন্ট, ডায়াফেনাস, ফেটেল, ক্রিস্টালাইন। দেখো এতগুলো সিনোনিমাস ওয়ার্ড পেয়ে গেলাম লুসিডের জন্য আমরা। কনফিউজিং শব্দটার মানে কি? খুবই বিভ্রান্তকর। বিভ্রান্তকর, বা এটাকে আমরা বলতে পারি পারপ্লেক্সিং। আর কি বলতে পারি? ব্যাফলিং। ব্যাফলিং মানেও কিন্তু বিভ্রান্তিকর। ঠিক আছে। অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস শব্দটার মানে কি? অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে অস্পষ্ট। ওপেক, ফাজি, ভেগ। ক্লিয়ার মানে কি? ক্লিয়ার মানেও কিন্তু স্পষ্ট। ওপেক মানে কি? ওপেক মানে হচ্ছে অস্পষ্ট বা অ্যাম্বিগুয়াস, একটু আগে যেটা বললাম। হলো। তাহলে এক্ষেত্রে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে লুসিডের সিনোনিমাস ওয়ার্ড কোনটা হবে। অবশ্যই দ্যাট উইল বি ক্লিয়ার। অপশন সি এখানে হবে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট ওয়ান 23, বাইট দ্য বুলেট। এই ইডিওমেটিক ফ্রেজার মানে কি? এই ইডিওমেটিক ফ্রেজার মানে হচ্ছে টু গেট ফিজিক্যালি ইনজিওর্ড ইন এ ফ্লাইট, একদমই নয়। টু সাফার ফ্রম আ সিভিয়ার টুথেক, মানে কোনো দাঁতে ব্যথা থেকে সাফার করা, এটাও নয়। টু ফেস আ ডিফিকাল্ট অর আনপ্লেজেন্ট সিচুয়েশন, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। মানে যখন কিনা খুব মানে কোনো একটা আনপ্লেজেন্ট বা খুব অসুন্দর বা খুব ডিফিকাল্ট কোনো একটা শক্ত জিনিসকে যখন মানুষ ফেস করে,
সেটাকে বলা হয় বাইট দ্য বুলেট। যেটাকে ফেস করার জন্য শক্তি লাগে, সাহস লাগে, সেই সমস্ত সিচুয়েশনকে যেটা যেটা ফেস করে বা কোনো একটা ডিফিকাল্টকে যেটা খুব ফেস করাকে, তাকে আমরা বলবো হচ্ছে বাইট দ্য বুলেট। ক্লিয়ার? এখানে অপশন সিও কিন্তু হবে না, এখানে অপশন ডি হবে কারেক্ট আনসার। টু ফেস আ ডিফিকাল্ট সিচুয়েশন ব্রেভলি, তাকে বলা হয় বাইট দ্য বুলেট। ক্লিয়ার? নেক্সট ওয়ান, এ ব্লেসিং ইন ডিসগাইজ, মানে ছদ্মবেশী আশীর্বাদ আর কি, যেটা দেখে প্রথমে আমাদের মনে হয় যে এটা খুব বেশি ভালো না বা এটা ভালো নাও হতে পারে। এই সমস্ত জিনিসগুলো পরবর্তীকালে ভালো বলে প্রমাণিত হয়। কিছু জিনিস থাকে তুমি দেখবে প্রথমে না মনে হয় কি খুব ভালো না, এটা খুব খারাপ, কি জানি কি হবে, কিন্তু তুমি দেখবে কিছু সময়ের পরে যেন মনে হয় যে ওটা ওটা হয়েছিল, মানে হয়েছিল ভালোই, ভালোর জন্যই হয়েছিল, কাইন্ড অফ দ্যাট। এ ব্লেসিং ইন ডিসগাইজ, এই ইডিওম্যাটিক ফ্রেজটার মানে হচ্ছে এ লাকি চার্ম ওয়ার্ন ফর প্রোটেকশন, মানে একটা লাকি চার্ম পড়া প্রোটেকশনের জন্য, এটা একদমই কিন্তু নয়। অ্যান্ড অ্যাপারেন্ট মিসফরচুন দ্যাট ইভেনচুয়ালি হ্যাজ গুড রেজাল্টস, মানে দেখে মনে হয়, মানে মানে আপেক্ষিকভাবে মনে হয় এটা খুব মিসফরচুন বা দুর্ভাগ্যজনক, বাট ইভেনচুয়ালি ক্রমাগত বা ধীরে ধীরে এটাকে আমাদের আমাদের এটা এটা আমাদের ভালো রেজাল্ট বা ভালো ফলাফল দেয়। সুতরাং বি উইল বি দ্য কারেক্ট অপশন। সি কি বলছে, এ কার্স হিডেন বিহাইন্ড কাইন্ড ওয়ার্ডস, মানে কাইন্ড ওয়ার্ডস বা দয়ালু ওয়ার্ডসের পেছনে কার্স বা অভিশাপ লুকিয়ে রয়েছে, এটা কিন্তু হবে না। এ হাইলি ভিজিবল অ্যান্ড আনফেয়ার অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ নেওয়া কারোর থেকে কিছু কনভিনিয়েন্স বা সুবিধে নেওয়া, এবং সেটা খুব আনফেয়ারলি নেওয়া, এটাও কিন্তু হচ্ছে না। এটা হবে অপশন বি, হবে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 25 কি বলছে দেখে নিই। Neither of the two brothers are eligible for this competitive scholarship. Identify the segment that contains a grammatical error. এখানে আমাদের একটা সেগমেন্ট চুজ করতে হবে, যে সেগমেন্ট বা যে পার্টে গ্রামাটিক্যাল এরার রয়েছে তাকে আমরা চুজ করব। দেখি কি আছে। নিদার অফ দ্য টু ব্রাদার্স আর এলিজিবল। দেখো নিদার অফ থাকলে যে সেন্টেন্সে থাকবে, নিদার মানে কি দুজনের মধ্যে কেউ নয়, দুজনের মধ্যে কেউ নয়, দুজনের মধ্যে কিন্তু একজনও নয়। নিদার শব্দটার মানে হচ্ছে দুজনের মধ্যে একজনও নয়। নিদার ইজ ইটসেলফ আ সিঙ্গল ওয়ার্ড, সিঙ্গুলার ওয়ার্ড। সিঙ্গুলার ওয়ার্ডের সাথে আমরা কিন্তু কখনোই প্লুরাল ভার্ব ইউজ করতে পারবো না। তাহলে নিদার অফ দ্য টু ব্রাদার্স, এখানে অবভিয়াসলি আর তো হবে না, কি হবে, নিদার মানে কি একজনও নয়, একজনও নয়। এই দুটো ব্রাদার এটা কিন্তু কখনোই আমাদের হচ্ছে তোমার সাবজেক্ট নয়। সাবজেক্ট হচ্ছে কি নিদার, মানে দুটো ভাইয়ের মধ্যে কেউ নয়, কেউ নয়, নিদারটা এখানে সাবজেক্ট। তাহলে নিদার অনুযায়ী আমাদের ভার্বটা নিতে হবে। নিদার এখানে সিঙ্গুলার হয়, তাহলে আমাদের ভার্ব কি থাকবে, অবশ্যই সিঙ্গুলার থাকবে। তাহলে এখানে আর এর পরিবর্তে আমরা কি লিখবো বাবা, ইজ লিখবো। তাহলে নিদার অফ দ্য টু ব্রাদার্স ইজ এলিজিবল ফর দিস কম্পিটিটিভ স্কলারশিপ। ঠিক আছে, তাহলে এখানে অপশন বি থাকবে কারেক্ট আনসার। অর্থাৎ আমি এখানে সিনট্যাক্সটা সাজিয়ে দিচ্ছি তোমাদের, যে নিদার অফ থাকলে আমরা এর পরবর্তী সাবজেক্টটা কিসে নেব, প্লুরালে নেব, এবং এর পরবর্তী ভার্বটা আমরা কিসে নেব, অবশ্যই হয়ে যাবে সিঙ্গুলার ফর্মে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। শুধুমাত্র নিদার অফ না, যদি আমি এখানে ইদার অফ রাখতাম, ইদার অফের ক্ষেত্রেও ঠিক সেম সিনট্যাক্স আমি ফলো করতাম। যদি এখানে ইচ অফ থাকতো, ইচ অফের জায়গায় আমি সেম সিনট্যাক্স ফলো করতাম। ক্লিয়ার হবে? ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে কোনটা কোথায় ভুল রয়েছে, এখানে অপশন বি আর এলিজিবল। এলিজিবল মানে কি, যোগ্য। এলিজিবল শব্দটা মানে হচ্ছে যোগ্য, মানে এই কম্পারেটিভ বা এই মানে এই তোমার প্রতিযোগিতামূলক স্কলারশিপে এই দুই দুই ভাইয়ের মধ্যে কেউই যোগ্য নয়, এটা বলতে চেয়েছে আর কি। হ্যাঁ, তাহলে এটা এখানে আমরা অপশন বি আর এলিজিবলটা ইজ এলিজিবল হবে। সুতরাং এখানে বি, অর্থাৎ বি কন্টেইনস দ্য গ্রামাটিক্যাল এরর। ক্লিয়ার? নেক্সট ওয়ান, identify the segment that contains a grammatical error. The manager as well as the clerks were absent from the morning meeting. এই যে সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্সের মধ্যে ভুল কোথায় রয়েছে একটু ভাবি। দেখো ম্যানেজার এখানে একটা সাবজেক্ট, ওকে, দ্য ক্লার্কস আর একটা সাবজেক্ট। তাহলে যখনই আমি দুটো সাবজেক্টকে, ভালো করে বোঝো, যখন আমি দুটো সাবজেক্টকে অ্যাড করছি কি দিয়ে, অ্যাড করব হচ্ছে হয় অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে, ভালো করে বোঝো, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে বা অ্যালং উইথ দিয়ে বা উইথ দিয়ে। ঠিক আছে, কি কি বললাম, হয় দুটো সাবজেক্টকে আমি অ্যাড করব কি কি দিয়ে, ভালো করে বুঝে নাও, অ্যালং উইথ এবং অ্যাজ ওয়েল অ্যাজ। যদি এই তিনটের
কোনো একটা দিয়ে আমরা দুটো সাবজেক্টকে অ্যাড করি বা যুক্ত করি, মনে রাখতে হবে সেক্ষেত্রে আমাদের যে প্রথম সাবজেক্ট থাকবে সেই প্রথম সাবজেক্ট ওয়াইজই কিন্তু ভার্বটা নিতে হবে। ক্লিয়ার? যখনই আমরা দুটো সাবজেক্টকে অ্যালং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ এই তিনটে দিয়ে যোগ করব, মানে এই তিনটে দিয়ে মানে এই তিনটের কোনো একটা দিয়ে যুক্ত করব, তখন সেক্ষেত্রে সেকেন্ড সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমরা ভার্বটাকে নেব। দ্য ম্যানেজার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্লার্কস ওয়্যার তো এখানে হবে না বাবা, এটা কি হয়ে যাবে? ম্যানেজারটা সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে আমাদের ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে। এবং এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। তাহলে সিঙ্গুলার ভার্ব কিন্তু আমি এখানে ইজ লিখে আসতে পারবো না, আমাকে লিখতে হবে কি ওয়াজ, কারণ কি সেন্টেন্সটা পুরো পাস্ট টেন্সে রয়েছে। ক্লিয়ার? তাহলে এখানে অপশন ভুল কোথায় রয়েছে? এখানে অপশন বিতে রয়েছে ভুল। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? Despite his best efforts, the candidate could not dash the examiner to give him full marks. এখানে কোন শব্দটা সুটেবল হবে? এখানে কোন শব্দটা সুটেবল হবে? আগে আমরা একটু ভালো করে জানি যে পারসুয়েড শব্দটার মানে কি। পারসুয়েড শব্দটার মানে হচ্ছে কি রাজি করা, বা এটাকে আমরা বাংলাতে মানে গোদা বাংলায় বলি পটানো আর কি, পটানো। এটাকে আমরা বলতে পারি উইন ওভার, বা এটাকে আমরা বলতে পারি সিডিউস, আমরা বলতে পারি ফ্ল্যাটার। হলো? প্রিভেন্ট মানে কি? প্রিভেন্ট মানে হচ্ছে তোমার বাধা দেওয়া। প্রিভেন্ট শব্দটার মানে হচ্ছে বাধা দেওয়া। তো বাধা দেওয়া বলতে আমরা কি বুঝবো? বাধাকে আমরা কি বলতে পারি? ইম্পিড বলতে পারি, অবস্ট্রাক্ট বলতে পারি, রেস্ট্রেইন বলতে পারি, কনফাইন বলতে পারি। হলো? এতগুলো শব্দ ইউজ করতে পারি ফর প্রিভেন্ট। তাহলে এখানে ডেসপাইট দ্য বেস্ট এফার্টস দ্য ক্যান্ডিডেট কুড নট পারসুয়েট প্রিভেন্ট, এখানে প্রিভেন্ট নিশ্চয়ই হবে না, এটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। ওকে? প্রভোক মানে কি? প্রভোক মানে কাউকে উত্তেজিত করা, কাউকে উত্তেজিত করা বা ইনভোক করা। প্রভোক শব্দটার মানে হচ্ছে তোমার ইনভোক করা বা মানে কাউকে জ্বালাতন করা বা উত্তেজিত করা, বা এটাকে আমরা বলতে পারি ফার্মেন্ট, উত্তেজিত করা, বা পার্টার্ব, বা বাকআপ, বা অ্যানয়। ওকে? পারমিট মানে কি? কাউকে পারমিশন দেওয়া, কনসেন্ট। ওকে? মানে অনুমতি প্রদান, অনুমতি। হলো? তাহলে এক্ষেত্রে কোনটা হবে কারেক্ট আনসার? অবভিয়াসলি এখানে কিন্তু প্রিভেন্টও হবে না, প্রভোকও হবে না, পারমিটও হবে না। কেন হবে না? বলছে তার সব থেকে শ্রেষ্ঠ চেষ্টা সত্ত্বেও সে ক্যান্ডিডেটটা কিন্তু কোনোভাবেই এক্সামিনারকে রাজি করাতে পারলো না টু গিভ হিম ফুল মার্কস, তাকে ফুল মার্কস দেওয়ানোর জন্যে। সে ক্যান্ডিডেট কিন্তু কোনোভাবেই তার এক্সামিনারকে রাজি করাতে পারলো না তাকে ফুল মার্কস দেওয়ার জন্যে। ক্লিয়ার? এখানে কি হবে? অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, পারসুয়েড। কোনোভাবেই পারসুয়েড করতে পারলো না। হলো? ওকে, তাহলে এখানে প্রিভেন্ট হবে না, কারণ কি বাধা দেওয়া এই শব্দটা কিন্তু এখানে যাচ্ছে না। ডেসপাইট হিজ বেস্ট এফার্ট দ্য ক্যান্ডিডেট কুড নট প্রিভেন্ট, তো এক্সামিনারকে নিশ্চয়ই প্রিভেন্ট করবে না সে, বা প্রভোক করবে না নিশ্চয়ই, তাই না? বা পারমিট করবে না। তো সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে অবশ্যই সে কিন্তু রাজি করাবে, বাট এক্ষেত্রে এই ক্যান্ডিডেট রাজি করাতে পারেনি তাকে ফুল মার্কস দেওয়ার জন্য। এখানে অপশন এ হবে কারেক্ট আনসার। 28, দ্য নিউলি ইমপ্লিমেন্টেড সিলেবাস। নিউলি ইমপ্লিমেন্টেড সিলেবাস, ইমপ্লিমেন্টেড শব্দটার মানে কি? সম্পাদিত, বাট আমরা বলতে পারি এক্সিকিউটেড বা অ্যাকমপ্লিশড, যেটা সম্পন্ন হয়েছে, সম্পূর্ণ করা হয়েছে, সম্পাদিত হয়েছে সিলেবাসটা। ইমপ্লিমেন্ট শব্দটার মানেটা একটু বলে দিই, মানে তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। বাস্তবায়ন করা, অ্যাকচুয়ালাইজ, এক্সিকিউট, অ্যাকমপ্লিশ, কমপ্লিট বা ফুলফিল। হলো? The newly implemented syllabus will have a significant মানে কি? গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এফেক্ট, ইফার্ট, এফোর্ট। কোনটা এখানে হবে
কারেক্ট আনসার। দেখো এই যে এই এফেক্ট মানে কিন্তু প্রভাবিত করা, ইনফ্লুয়েন্স, সেটা ব্যাড এবং গুড দুটোই হতে পারে, বাট মেইনলি মানে মানে জেনারেলি আমরা এই এফেক্টটাকে ক্ষতি হিসেবেও ধরতে পারি, ক্ষতি বা হার্ম। ঠিক আছে, আর এই ই ডাবল এফ এই এফেক্ট শব্দটার মানে কি? এই এফেক্ট মানে ফলাফল বা প্রভাব, যাকে আমরা বলি আউটকাম, বা এটাকে আমরা কি বলতে পারি? আউটকাম বলতে পারি, আপশট বলতে পারি, অফ শুট বলতে পারি, পে অফ বলতে পারি। এই এফার্ট মানে কি? চেষ্টা বা এন্ডিভার। আর এই এফর্ট মানে কি? মানে সক্ষমতা, যাকে আমরা বলবো এফর্ট মানে কি? সক্ষমতা বা সামর্থ্য, যাকে আমরা বলতে পারি সামর্থ্য। এক্ষেত্রে কি হবে? বলছে যে নতুন যে সিলেবাসটা ইমপ্লিমেন্টেড হয়েছে বা অ্যাকচুয়ালাইজড হয়েছে বা এক্সিকিউটেড হয়েছে যে সিলেবাসটা, সেটা একটা সিগনিফিকেন্ট বা একটা খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে কাদের উপরে? স্টুডেন্টসদের ওভারঅল পারফরমেন্সের উপরে। সিগনিফিকেন্ট কি হবে? নিশ্চয়ই এফর্ট এটা হবে না, সামর্থ্য নিশ্চয়ই এখানে হবে না, এফর্ট নিশ্চয়ই এখানে হবে না, হয় এফেক্ট হবে নাহলে অ্যাফেক্ট হবে। এবার যদি এখানে সিগনিফিকেন্টলি হতো তাহলে আমি এখানে অ্যাফেক্ট লিখতাম। অ্যাফেক্ট মানে কি? অ্যাফেক্ট মানে কি? সিগনিফিকেন্টলি অ্যাফেক্ট করা, অর্থাৎ ভার্বকে যখন আমি মানে কোয়ালিফাই করবো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে অ্যাডভার্ব ইউজ করতে হবে। এখানে কিন্তু সিগনিফিকেন্টলি নেই, সিগনিফিকেন্ট। এই সিগনিফিকেন্টটা কি? এটা কিন্তু একটা এজেক্টিভ, এটা একটা এজেক্টিভ। আর এজেক্টিভ কার আগে বসে? নাউনের আগে বসবে। তাহলে এখানে এফেক্টটা কিন্তু নাউন আর অ্যাফেক্টটা হচ্ছে ভার্ব। সুতরাং ভার্বের আগে আমি কখনোই এজেক্টিভ বসাতে পারবো না, ভার্বের সাথে আমাকে ইউজ করতে হতো অ্যাডভার্ব, বাট এখানে কিন্তু অ্যাডভার্ব নেই, এটা এজেক্টিভ রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কি ইউজ করবো? অপশন বি, এফেক্ট। ও ফলাফল বা প্রভাব, আউটকাম বা অফশুট বা আপশট বা পে অফ, এটাকে আমরা বলবো হচ্ছে এফেক্ট। ক্লিয়ার? নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 29। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। অ্যাকোমোডেশন। কারেক্টলি স্পেলড মানে কি? যে শব্দটা একদম সঠিকভাবে উচ্চারিত হয়েছে তাকে আমরা কি বলবো? মানে উচ্চারিত মানে সঠিক বানান রয়েছে শব্দটার, সেটা কোনটা? এটা একদমই নয়, এটা একদমই নয়, এটা একদম না, এটা অপশন সি হবে কারেক্ট আনসার। অ্যাকোমোডেশন। ক্লিয়ার? ডাবল সি ডাবল এম। এবং এই কোয়েশ্চেনটা কিন্তু পরীক্ষাতে বহুবার এসেছে, বারবার এসেছে, বারবার আসবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এতটাই খুব কমন কোয়েশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই সিগনিফিকেন্ট, যেটা কিনা পরীক্ষায় ভীষণভাবে আসে, হয়তো আবারও আসবে। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অ্যাকোমোডেশন, এখানে অপশন সি হবে কারেক্ট আনসার। এ ডাবল সি ও ডাবল এম ও DATION। এবার আমাদের চুজ করতে হবে কোনটা আমাদের সঠিক। এমবারেস মানে সঠিক বানান নয় যেটা, সেটা চুজ করতে হবে আমাদের। এমবারেস, এমবারেস শব্দটার মানে কি? এমবারেস মানে কাউকে বিব্রত করা। ঠিক আছে, ইন্টারউইন যাকে আমরা বলতে পারি, হ্যাঁ। আর কি বলতে পারি? পার্টার মানে কাউকে বিরক্ত করা বা বিব্রত করা, পার্টার বা ডিস্টার্ব করা। ঠিক আছে, এটাকে বলতে পারি। এই হ্যারাস মানে কি? হ্যারাস মানেও কিন্তু এম্বারেস বা অর্থাৎ বিব্রত করা, কাউকে অ্যানয় করা, বিরক্ত করা। ঠিক আছে, পার্টার বলতে পারি, ডিস্টার্ব বলতে পারি, অ্যানয় বলতে পারি। ঠিক আছে, বা হচ্ছে তোমার পথার বলতে পারি, এই শব্দ ইউজ করতে পারি। বাট এই বানানটাও কিন্তু ঠিক আছে, এই এম্বারেস বানানটাও ঠিক আছে, আবার এই হ্যারাস বানানটাও কিন্তু একদম ঠিক আছে। ঠিক আছে, ওকেশন, এই ওকেশন বানানটাও কিন্তু ঠিক আছে। ওকেশন মানে অনুষ্ঠান বা কোনো একটা ফেস্টিভ্যাল। কমিটি, কমিটি শব্দটার বানান কিন্তু একদম ঠিক নেই। কমিটি শব্দটার বানান কিন্তু এখানে ঠিক নেই। কমিটি শব্দটার বানান হয় COMMI TEE।
COMMI দিস ইজ দ্য কারেক্ট স্পেলিং অফ কমিটি। এবার কি আছে সমিতি, মানে এটাকে আমরা বাংলাতে কি বলতে পারি, সমিতি বলতে পারি, বা আর কি বলতে পারি, সোসাইটি বলতে পারি, বা ইউনিয়ন বলতে পারি, বা বোর্ড বলতে পারি এই কমিটিকে। আমি জাস্ট মানেগুলো বলে দিলাম তোমাদের সুবিধার্থে। ওভার এবার এখানে অপশন বি হবে কারেক্ট আনসার। থ্যাংক ইউ সো মাচ, আজকে এটুকুই রইল, থ্যাংক ইউ। দেখো রিজনিংয়ের 31 নম্বর কোশ্চেনে কি আছে। ফার্স্ট নিজেরা সলভ করো, আমি কিছুটা টাইম দেবো। ফার্স্টে দেখো একটা ম্যাথমেটিক্যাল অপারেশনের কোশ্চেন আছে, যেখানে তোমার বলেছে যদি প্লাস এবং মাইনাস এবং কি বলেছে তোমার যথাক্রমে গুণ আর ভাগ যদি ইন্টারচেঞ্জ করে, মানে প্লাসের জায়গায় মাইনাস যাবে, মাইনাসের জায়গায় প্লাস, আর গুণের জায়গায় ভাগ আর ভাগের জায়গায় গুণ, এই পার্টটুক তোমাকে ইন্টারচেঞ্জ করবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেন মার্কের এখানে বলতে বোঝাচ্ছে মানে তোমার অ্যান্সারটা কত হবে যদি তুমি এটাকে ইন্টারচেঞ্জ করো। প্রত্যেকটা কোশ্চেন সলভ করার জন্য আমি তোমাদের 30 সেকেন্ড মতো টাইম দেবো। ওকে, তো লাস্টে তোমাদের এই মক টেস্টটায়, যে আমাদের ফুল মক টেস্ট হচ্ছে 60টা কোশ্চেনের, তো সেখানে তোমরা কতগুলো ঠিক করতে পারছো অবশ্যই করে কমেন্ট করে জানাবে। ওকে, তো করো নিজেরা কতটা পারছো আগে দেখে নাও। ওকে, দেখো ফার্স্ট যেটা আমরা করব, একবার কোশ্চেনটাকে পাতিয়ে নেব। 18, 17, 4, 22 আর 2 এটা পাতিয়ে নিলে তো এখানে মাল্টিপ্লিকেশানে এখানে ডিভিশন হবে, তো এখানে দিয়ে দাও ডিভিশন। আর প্লাস আছে, প্লাসের জায়গায় হবে মাইনাস, দিয়ে দাও মাইনাস। তারপর কি আছে, ডিভিশন আছে, এইটা হয়ে যাবে তোমার মাল্টিপ্লিকেশান, মাইনাস আছে, এটা হয়ে যাবে তোমার প্লাস। এবার এই পুরো পোর্শনটা তোমাকে সলভ করতে হবে। বলেছে যদি প্লাস এবং মাইনাস যথাক্রমে, আচ্ছা 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 এখানে একটা প্যাটার্ন আছে। আচ্ছা, এটা প্লাসকে এটা ডিফাইন করছে, ওটা নয়। ঠিক ঠিক ঠিক, এখানে একটু খেয়াল করো। বলেছে প্লাস এবং মাইনাস যথাক্রমে গুণ, মানে প্লাস এটার সাথে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু কোশ্চেনে থাকে পাশাপাশি, তাহলে প্লাস যেখানে থাকবে সেটা তোমার গুণ হবে, আর গুণ যেখানে থাকবে সেটা হয়ে যাবে তোমার প্লাস। তাহলে এই যে গুণ আছে ফার্স্টে, এটাকে দিয়ে দাও প্লাস, আর যেখানে প্লাস আছে এখান থেকে সেটা হয়ে যাবে তোমার এটা গুণ গেল। আর এখানে দেখো মাইনাস হয়ে যাবে ভাগের সাথে চেঞ্জ, তাহলে মাইনাস যেখানে আছে সেখানে এখানে ভাগ আছে, এটা মাইনাস হবে, তাহলে এখানে এটা ভাগ হয়ে যাবে। ব্যাস এইটুকু, এই পার্টটুকু তোমাকে দেখতে হবে জাস্ট, আর কিছুটা। তাহলে এই পুরো পোর্শনটাকে তুমি যদি সলভ করে নাও তাহলে তোমার কত দাঁড়াচ্ছে দেখে নাও। তো ফার্স্টে বদমাশের রুল ওয়াইজ আমাদের মাল্টিপ্লিকেশনের কাজ, তো এটা 18 থাক, 400 তো এটা কত হয়ে যায় 68, আর এটা ডিভাইড করলে কত হয়ে যাবে 11। তাহলে এই পুরো পোর্শনটাকে তোমাকে দেখতে হবে। তাহলে 68 এখান থেকে যদি দেখো তাহলে এটা হচ্ছে তোমার 8 8 16 6 হাতে তোমার 1, তার মানে এখান থেকে তোমার 86 হচ্ছে, এটা মাইনাস করলে তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি মাইনাস করলে অ্যান্সার পেয়ে যাবে এটা 5, এটা 7, 75, মানে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার আমাদের। 75 অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসো, 32। 32-এ কী আছে, 32-এ তোমরা যেটা করবে ফার্স্ট 27, 64 এগুলোকে একটু দেখো। একটা জিনিস খেয়াল করো, এই যে 27 মানে 3-এর কিউব নাম্বার, 64 মানে হচ্ছে 4-এর কিউব নাম্বার, এইটা দেখো 6-এর কিউব নাম্বার, এটা 7-এর কিউব নাম্বার। তাহলে 3 4 মাঝখানে দেখো 5টাই নেই, তাহলে 5-এর কিউব 125 হবে। তাহলে 125 দিয়ে তোমার অ্যান্সার আছে এটাই, তাহলে আর চেক করার প্রয়োজন নেই। তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বেশ এইটুকু, আর কিচ্ছু না। নেক্সট, আচ্ছা 33। 33 কি আছে, অ্যালফাবেটগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। খেয়াল করো কি আছে, আগে নাম্বার থাকলে ওটাকেই কাজ করবে। 101 এটা জানি না কোশ্চেন মার্ক, 109 থেকে এটা 113, এটা +4, আবার এখান থেকে দেখো এটা +4, তার মানে না 4 4 করেই বাড়ছে, সিকোয়েন্সটা মেনটেন করছে 4 4 করেই। তাহলে এখান থেকে যদি 4 বেড়ে যায় তাহলে এটা আসবে 105, তাহলে 105 দিয়ে এইটা আছে, এটা নেই, এটা নেই, এটা নেই, তার মানে একটা অপশানই 105 দিয়ে অপশান এ রাইট অ্যান্সার। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার?
নেক্সট নাম্বার 34 করো, কি বলেছে, টাইম দিচ্ছি কিছুটা। কিছু সেকেন্ড টাইম দিচ্ছি, ফার্স্ট নিজেরা করার চেষ্টা করবে আর কতটা করতে পারছো স্কোরটা। আর এক্সাম তোমাদের কিছু দিনের মধ্যেই, মানে একদম হাতে সময় নেই, তো বেশি চাপ নিতে হবে না, যেটুক পারবে একদম ভালো পরীক্ষা দিতে পারবে, এটুক শিওর। আচ্ছা, এখানে একবার কোশ্চেনটাকে পড়ে নাও, ম্যাথমেটিক্যাল অপারেশনে কোশ্চেন। প্লাস এবং মাইনাস বিনিময় হয় আর গুণ এবং ভাগ বিনিময় হয়, তার মানে এখানে আবার ডিরেক্ট বলতে পারো, ঠিক আছে। বলেছে নিম্নলিখিত সমীকরণ, মানে যে ইকুয়েশনটা আছে এখানে প্লাস এবং ভাগ বিনিময় হয়, এবং এই যে এবং ওয়ার্ডটা মানে এটা আলাদা সেগমেন্টই বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে যেখানে তোমার ভাগ থাকবে সেইটাকে তুমি দিয়ে দেবে গুণ, এটুক তো বোঝা যাচ্ছে। যেখানে তোমার ভাগ সেটাকে দিয়ে দেবে গুণ, এটাকে দিয়ে দাও গুণ, আর যেটা প্লাস আছে এটাকে দিয়ে দেবে তোমার মাইনাস, তাহলে এইটা হয়ে যাবে তোমার মাইনাস। আবার দেখো গুণ আছে, এটাকে দিয়ে দেবে তুমি ভাগ, আর এটা হয়ে যাবে প্লাস। লাস্টের টাইপের পুরো সেগমেন্টটা বদমাসের রুল ওয়াইজ জানি, এইটুকের কাজ আলাদা আলাদা হয়। তো এটা 5 15 75, এটা 3 দিয়ে ভাগ করলে 3 4 12, মানে মাইনাসে 4 থাকে প্লাস 5। তো এইটুক সলভ করলে তোমার 1 হবে, তাহলে এটা হয়ে যাবে 76, 76, মানে অপশান এ সি রাইট আনসার। ওকে, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার? নেক্সট নাম্বার 35। সলভ করো, 35টা কি বলেছে। এখানে কোশ্চেন মার্ক, মানে এখানে কিছু একটা হবে। তো দেখো ফার্স্ট যদি দেখো, এম থেকে স্টার্ট করো, M13, Q17, U21, Y25, তাহলে এখান থেকে দেখো 4 বেড়েছে, এটাও দেখো 4 বেড়েছে, এটাও দেখো 4 বেড়েছে, আবার দেখো এটাও 4 বেড়েছে, 4 বাড়লে এটা 29 হয়ে যাবে। 29 মানে কত? 26-এর থেকে বেশি, কত বেশি? 3 বেশি, তার মানে এটা সি কে বোঝাচ্ছে, সি। সি দিয়ে স্টার্ট, এটা নয়, এটা নয়, এটা নয়, সি দিয়ে স্টার্ট হচ্ছে এটাই, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশান বি। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, নাম্বার 35। ক্লিয়ার হয়েছে আশা করি, বোঝা গেছে। নেক্সট 36 করো দেখি। বলেছে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজ, এই যে ফ্লোরেন্স এটাকে লেখা হচ্ছে 86, আর গ্র্যাটিটিউড এটাকে লেখা হচ্ছে এটা, তার এইটাকে কি লেখা হবে? তো নিজেরা করো আগে, জাস্ট পাতাও নামগুলোকে, প্লেস ভ্যালুগুলোকে, তাহলে কি হবে দেখো, খেয়াল করো, আমি প্লেস ভ্যালু পাতাই। F6, L12, O15, F6, L12, O15, R18, E5, N14, C3 আর E5, এদের সবাইকে যোগ করে দাও, কত হয় দেখো তো। 12 আর 6 18, 18 18 36, 36 আর 5 হচ্ছে 41, আর 10 51, তাহলে 51 আর 5 হচ্ছে 56, 56 আর 3 হচ্ছে 56 আর 3 59, 59 আর 5 তোমার 64, 64 আর 14, 64 আর 14 কত হয়ে যাচ্ছে 8, 78, 78 পেয়ে যাচ্ছে, সবাইকে যোগ করে দের 78, কিন্তু এটা বানাতে হবে 86, তাহলে এর সাথে 8 যোগ করতে হবে, এর সাথে আরও 8 যোগ করলাম। এবার 8টা কনস্ট্যান্ট থাকতে পারে, অথবা এখানে কটা লেটার দেখো, এখানে 4টে, এই 4টে, টোটাল 8টা লেটার, তাই 8 যোগ হয়েছে, এটাও একটা প্যাটার্ন হতে পারে। ঠিক এই প্যাটার্ন নিচেরটাই চেক করবো যে এইরকম কিছু আছে কি না। G7, R18, 1, T20, 20, 20, U21, D4, E5, এদের সবাইকে যোগ করো, তাহলে কত হতে পারে। এদের সবাইকে যদি আমি যোগ করি, এই যে 20 পাচ্ছি 3খানা, 3 20 60, 60, এটা 61, 61 আর 7 কত, 61 আর 7 হচ্ছে 68, 68 আর 10 হচ্ছে তোমার 78, 78 আর 2, 78 আর 2 80, এদিকে হচ্ছে 86, তাহলে এইটুকু হচ্ছে 86 হয়ে গেল। 86 আর 4 কত, 90, 90 আর 5 95, 95 আর 21, 95 আর 21, এখান থেকে এটা হচ্ছে 6, আর 9 2 11, তাহলে এখান থেকে দেখো 100 না, কিছু একটা মিস্টেক করেছে, একটু সেকেন্ড ওয়েট করো, আমি এই অ্যাডিশানটা একটু দেখে নিই।
এদেরকে পুরোটা এখান থেকে তিনটে, ও সরি এটা তো আই আছে একটা, আমি 20 লিখলাম কেন, এটা হবে না, এটাকে আমি টি ভেবেছিলাম, সরি, না আই হবে এটা, হ্যাঁ। এবার সব যোগ করে দিলে এটা আই থিঙ্ক তোমার আসবে হচ্ছে, এটা হচ্ছে 25, 26, 46, 46 আর 4 হচ্ছে 60, আর 20 হচ্ছে কত, 80, 80 আর এটা হচ্ছে তোমার 100, হ্যাঁ 105 মতো আসবে। ওকে, এবার এই 105-এর সাথে 9 যোগ করে দিলেই তুমি পেয়ে যাচ্ছ 114। 9 মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, 9টা লেটার, তাই 9 যোগ হয়েছে। তাহলে এটার অ্যাকর্ডিং তোমার অ্যান্সার বের করে নাও, F6 R18 E5 I9 G7 N14। তো এদের সবাইকে যোগ করে দাও, এদের সবাইকে যোগ করলে কত আসছে বলো। সেম প্যাটার্নে তোমার অ্যান্সার আসবে, এছাড়া আর নেই। এখানে একটা হয়তো তোমার অপশান পাবে না, হয়তো অপশান নাও থাকতে পারে, একটু আরেকটা অপশান আমি দিয়ে দিই, এক্সট্রা নান অফ দিস করে নাও, হ্যাঁ, কারণ লজিক এখানে এটাই বলছে মোটামুটি। যাই হোক, এটাকে একটু চেক করে নেবে কিছু মিস্টেক আছে কি না। 6, 18, 5, 9, 7 আর 14 সব যদি যোগ করো এটা আসবে 62। আর তার সাথে কটা লেটার, এই 3 আর 3 6, 6টা লেটার, 6টা লেটার যোগ করলে এটা 68 আশা করা, যেটা নেওয়ার জন্য নান অফ দিস আমি একটা দিয়েছিলাম। ওকে, এটা মাথায় রেখো, ওর জন্য আমি নান অফ দিস একটা দিয়েছিলাম, আর কিছু না। অ্যাডিশানটা ঠিকঠাক আছে তো? 23, 23 আর 6 29, 29 আর 9, 29 আর 9 হচ্ছে 38, 38 আর এটা হচ্ছে 21, 21 মানে এখান থেকে তোমার 5, এটা 9, এটা তোমার 5, এটা 5 9 হবে, 62 কেন হবে, 5 9 হবে, 5 9। আর তার রেসপেক্টে তুমি যদি এটাকে খেয়াল করো, আমি 6টা লেটার পাচ্ছি, 6 যোগ করলে তো এটা হয়ে যাবে তোমার 65। আচ্ছা 65 তো অপশানে পাচ্ছি না, তাহলে এটাকে মার্ক করো, হ্যাঁ। চলো নান অফ দিস করে দিও, ওটা 37, এটা ইজি আছে। এটা ইজি আছে, করো। দেখো এটা 1, 3, 5, 7, দেখো 2 বেড়েছে, 2 করে বাড়ছে, এটাও 2 বেড়েছে, এটাও 2 বেড়েছে, এটা 2 বললে 9, 9 মানে আই দিয়ে স্টার্ট হবে, এটা হবে না, একটা জাস্ট কাটলো। পরেরটা চেক করো, D4, F6 H8 J10, দেখো 2 করে বাড়ছে, এটাও 2 করে, এটাও 2 করে, এটা 2 করে বাড়লে 12, 12 মানে L12 IL, IJ হবে না, IL IL, হ্যাঁ পরেরটাও দেখতে হবে। E5 দেখো এটা, এটা H8 3 বেড়েছে, এটা K11, এটাও 3 বাড়বে, 14, এটাও 3 বেড়েছে, 3 বাড়লে 17, 17 মানে কিউ হবে, তো ILQ, ILQ, ILQ অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট 38এরটা দেখো কি বলেছে। 38এরটা কি বলেছে, 4, 11, 25, 46, 74 আর এটা এক্স, মানে ওই এক্সটাই তোমার ফাইন্ড করতে হবে। তো এটা কত বেড়েছে দেখো তো, +4, আগে ডিফারেন্স দেখবে। এটা হচ্ছে তোমার 14 বেড়েছে, এইটা হচ্ছে তোমার কত বাড়লো, এটা এখান থেকে তোমার এটা 1, এটা 2, এটা 21 বেড়েছে, 7, 14, 21, তারপরটা দেখো এটা তোমার 28 বেড়েছে, 28 তো, আচ্ছা 14 চাঁদে 1, হ্যাঁ ঠিক আছে 28 বেড়েছে, এটা জানি না। তো দেখো এটা 7, 14 মানে সব 7-এর টেবিলই আছে, বা 7 7 করে বাড়ছে, সাথে আবার 7 বললে 14, আবার 7 বললে এটা, 7 বললে এটা, তাহলে এটাই 7 বলে তোমার 35 হবে, 35, এটা 5 আর 9 মানে শেষে 9 থাকবে, শেষে 9, এটা 109, অপশান বি রাইট আনসার। ক্লিয়ার? নেক্সট নাম্বার 39 সেটের কোশ্চেন করো, টাইম দিচ্ছি, করো। আচ্ছা এখানে ছোট দুটোর মাধ্যমে এটা বানানোর চেষ্টা করো, যোগ করলে হচ্ছে 27, 27-এর কত গুণ হবে, কিছু গুণে আছে,
দেখো ফার্স্ট যখন ছোট দুটো থাকবে তোমার নাম্বার, সেই দুটোর মাধ্যমে বড়টা বানানোর চেষ্টা করবে। 9 আর 18 অ্যাড করলাম, 27 আসলো। তো 162 অ্যাকর্ডিং 27 কিছু হয় কিনা দেখো, এটা 6 টাইমস হয় মোটামুটি। 6 7 42 2, হাতে তোমার 4 থাকে, 6 2 12 আর 4 16, একদম পারফেক্ট 6 টাইমস। এই দুটোকে যোগ করো, তাহলে এটা হয়ে যাবে 2, এটা 3 32, এটা 6 গুণ করলে আসবে কি 21, আর এটা 11, এটা 32, আর এটা 131, মানে এটা কত গুণে আসতে পারে 231, যেটা তোমার 32 দিয়ে কি যাবে না, 32 এটা যায় না, এটা তোমার তাহলে অন্য প্যাটার্নে থাকতে পারে, এটুকু মাথায় রাখতে হবে, অন্য প্যাটার্ন থাকতে পারে যদি না মেলে আর কি। 21 আর 11, 11 দিয়ে এটা চলে যাবে ভাগ, এটুকু বোঝা যাচ্ছে। তার মানে মিডিলের নাম্বারটা দিয়ে তো ভাগ যাচ্ছে, এটুকু শিওর, মিডিল দিয়ে এটা ভাগ যাচ্ছে। দেখো 162 আছে, তো একটা জিনিস খেয়াল করো, 162 যেটা, ওটা মিডিলের নাম্বার 9 আছে, তো 9 দিয়ে ভাগ করলে এটা 18 পাচ্ছি। তাহলে এখানে যে 11 আছে, 11 দিয়ে এটা ভাগ করো, দেখো 21 পাচ্ছে। হ্যাঁ, এই প্যাটার্নটা তোমার চলবে। এই দুটোকে গুণ করলে তোমার 21, একটা জিনিস খেয়াল করো, 21 আর 11 গুণ করলেও এই নাম্বারটা হয়। তাহলে এইটাকে গুণ করলেও একই ব্যাপার, তোমার অনেক রকমভাবে তুমি লজিক বের করতে পারো। তাহলে তোমার যেটা বের করতে হবে, দেখো 2 আর 8 গুণ করলে 16, শেষে 6, এটা হবে না। 6 9 54, হ্যাঁ এটা 4 আসছে, 4 কে 4, এটা হবে না। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে তোমার, এটাকে গুণ করলে 12 দুগুণি 24, 240, আর 8 12 96, তার মানে এটা 6 9 4 13, 3 হাতে 1, হ্যাঁ এটা চলে এসছে। তার মানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, নেক্সট নাম্বার 40, 40-এরটা করো, করো দেখি। 1 থেকে এটা 10, 9 হয়েছে, প্লাস 18 প্লাস, এটা দেখো হচ্ছে 27 প্লাস, 27 প্লাস 36 প্লাস, তাই তো 5 6 11 খাতে 1 4, হ্যাঁ ঠিক আছে। তখন একটা জিনিস প্যাটার্ন বোঝা যাচ্ছে, 9 9 বেড়ে 18, আবার 9 বেড়ে 27, 9 বেড়ে এটা, আবার 9 যদি এটা বাড়ে তাহলে এটা হয়ে যাবে তোমার 45, 9 বললে এটা 45 হবে, 45। তাহলে এখান থেকে যদি আবার এটাকে তুমি 9 বাড়াও, তাহলে 9 বাড়লে এটা কত হয়ে যাবে 45 থেকে, 10 বাড়লে হতো 55, তাহলে 9 বাড়লে 54, 54 54 হয়ে যাবে। তাহলে 54 মানে 4 দিয়ে দাও, 140, 140 আর 50 190, 190 মানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে গেল আমাদের 40। ওকে, তো পরপর এই সিকোয়েন্স ওয়াইজ তোমরা করতে থাকো। চলো শুরু করা যাক আমাদের 41 নম্বর কোয়েশ্চেন থেকে, যেখানে আমরা ম্যাথসের কোয়েশ্চেন্স গুলো করবো। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমরা ম্যাথসে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এ ও বি ব্যবসায় যথাক্রমে 16,000 এবং 15,000 বিনিয়োগ করে। 3 মাস পরে এ 5,000 টাকা তুলে নেয় এবং বি আরো 5,000 টাকা বিনিয়োগ করে। আরো 3 মাস পরে সি 21,000 টাকা বিনিয়োগ করে। বছরের শেষে মোট লাভ হচ্ছে 2,49,000 টাকা। তাহলে সি এর লভ্যাংশ কত হবে? এইরকম পার্টনারশিপের কোয়েশ্চেন্স গুলো করার সময় প্রথমে যেটা ট্রাই করতে হবে সেটা হচ্ছে, এই যে বিভিন্ন যে পার্টনার গুলো থাকবে তাদের যে রেশিও, ইনভেস্টমেন্ট রেশিও, সেটাকে বের করে নেওয়ার, এবং তার একটা শর্টকাট বলো বা একটা নির্দিষ্ট টেকনিক বলো, সেটা হচ্ছে এই যে আমরা 16,000 15,000 দেখতে পাই, সেখানে কিন্তু আমরা হাজারগুলোকে ইজিলি ক্যান্সেল আউট করে নিতে পারি। ঠিক যেমন এখানে আমরা কি করব, 16,000-এর 3টে শূন্য, 15,000-এর 3টে শূন্য, এইভাবে আমরা প্রত্যেকটার 3টে শূন্য ইজিলি ক্যান্সেল আউট করতেই পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে আবার এটা করবো না, কারণ এটা নাহলে তো আবার ক্যালকুলেশনে নামাতে পারবো। তো লাভ, আমরা ইনভেস্টমেন্ট রেশিও বের করার জন্য এটাকে আমি ইজিলি ক্যান্সেল আউট করতেই পারি। এবার ওটা বিজনেসটা হচ্ছে বছরের শেষে, মানে কি 1 বছরের। এবার টোটাল রয়েছে কয়জন? টোটাল রয়েছে সি অবধি, মানে এ বি সি রয়েছে, এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে। ভালো কথা। এবার এ কি করেছে, 16,000 টাকা দিয়ে ব্যবসায় জয়েন করলো, তো 16 টাকা ধরে নিতে হবে এখন থেকে। তো 16 টাকা ব্যবসায় জয়েন করে 3 মাস পরে সে কি করেছে, আবার 5 টাকা তুলে নিচ্ছে। প্রথম 3 মাস সে 16 টাকা দিয়েছে, কিন্তু পরের যে মাসগুলো সেখানে কিন্তু সে 5 টাকা তুলে নিয়েছিল। 16 থেকে 5 বাদ দিলে কত হয়? 11। তাহলে 11 ইন্টু কত হবে? টোটাল বয়সটা, টোটাল যে ব্যবসাটা সেটা 12 মাসের, 3 মাস হয়ে গেছে, 9 মাস পড়ে আছে।
তাহলে এইটা হয়ে গেল আমার এর পরিমাণটা। বি এর পরিমাণটা কি হবে? বি তোমার 15 টাকা দিয়ে জয়েন করেছে। এবার সে 3 মাস পরে সে আবার কি করেছে? আরো 5 টাকা বিনিয়োগ করেছে। তাহলে মানে কি? আগের সে 3 মাস 15 টাকা দিয়ে ইনভেস্ট করলো প্লাস 15 র সাথে আরো 5 টাকা এড করলো। এর ক্ষেত্রে যেটা 5 মাইনাস হয়ে গেল, এখানে কিন্তু 15 এর সঙ্গে 5 এড হয়ে গেল এবং অবশ্যই আবার সেই 9 মাসই হলো। ঠিক? সি এর ক্ষেত্রে কি হলো? আরো 3 মাস পরে, মানে প্রথমে 3 মাস তারপর আরো 3 মাস, মানে টোটাল 6 মাস পরে সি 21 টাকা দিয়ে জয়েন করেছে। তাহলে সি এর অ্যাকচুয়াল যে ইনভেস্টমেন্ট সেটা কত হলো? 21 ইনটু 6 টাকা। কেন? কারণ টোটাল ব্যবসা হচ্ছে 12 মাস। অলরেডি 3 আর 3 6 মাস কেটে গেছে। তাহলে আর সি এর জন্য কয় মাস পড়ে আছে? 6 মাস। তো এইটা হয়ে গেল অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট রেশিও এবং সেটা একটু ক্যালকুলেশনস করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 16 3 48 আর ওদিকে 9 11 99 রেশিও, 15 3 45 আর ওদিকে 9 2 180 আর ওদিকে 6 1 6 6 2 12 126। তো ক্যালকুলেশনস করো 147 রেশিও তোমার এটা আসছে 225 আর এটা আসছে তোমার 126। এখানে কিন্তু আর নির্দিষ্ট কিছু কাটাকাটি করা যাবে বলে মনে হচ্ছে না, কারণ কি 3 দিয়ে কাটলেও 5 দিয়ে যাবে না, 5 দিয়ে কাটলেও 3 দিয়ে যাবে না। এটাই যদি রেশিও ধরে নিই 147:225:126, এটা যদি এবিসি এর রেশিও হয়, টোটাল লাভ যদি তোমার 249 টাকা হয়, তাহলে এখানে টোটালটা কত হচ্ছে? আমরা যোগ করব, যোগ করে দেখতে পাচ্ছি, চলো আমি একটু লিখে দিই। 147 প্লাস 225 প্লাস 126 কত হবে? 6 5 11 এর সাথে 18 18 হলো 1, 3 2 5 4 9 আর ওদিকে 2 আর 2 4, 498 সমান হয়ে গেল এখানে 249,000 টাকা। তো আমি এখানে 249,000 না লিখে কে লিখে দিলাম। ঠিক আছে? এবার মজার ব্যাপারটা হচ্ছে, দেখো এখানে 249 দিয়ে এটাকে কেটে দেওয়া যায় 2 দিয়ে। ক্লিয়ার? এবার আমাকে বলতে বলেছে সি এর লভ্যাংশ। সি কত আছে? 126। তাহলে 126 মানে কত হবে? তো দেখতেই পাচ্ছ যে বেসিক্যালি এখানে 2 এর সাথে 126 এর রিলেশন হচ্ছে তোমার বেসিক্যালি 63 গুণ। ঠিক? তা 63 লেখো এখানে, বেসিক্যালি এখানে তো 1 আছে, তাই না? 1 এর সঙ্গে 63 গুণ হলো আর এখানে একটা কে মানে কি 63 হলো, দাঁড়াও 2 63, এখানে আলাদা করে কে ছিলই। তাহলে 63,000 হওয়া উচিত অ্যাকচুয়ালি। ঠিক আছে? এখানে 6,300 কেন দিয়েছে আমি জানি না। অ্যাকচুয়ালি 63,000 হবে। হ্যাঁ? অ্যান্সার হবে অপশন ডি 63,000। কারণ এখানে 249 এর পরে তো তোমার 3টে শূন্য আছে। আর যদি সবগুলোই যদি আমি ওই মানে হাজারে ধরি, তাহলে এখানে একটা কাজ করতে হবে, এই 2,490 টাকা ধরে নিতে হবে। 2,490 না, 24,900 টাকা ধরতে হবে। যাই হোক, এখানে যদি 2,49,000 হয়, তাহলে অ্যাকচুয়ালি লাভটা হবে তোমার 63,000 টাকা, যেটা তোমার এখানে অপশন ডি তে রয়েছে। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। আরো একটা সুন্দর কোয়েশ্চেন রয়েছে। এবিসি তোমার কাজ করে, মোট 1,800 টাকা নিচ্ছে। কাজটি এ 6 দিন, আচ্ছা এ রয়েছে সে নিচে 6 দিন, বি রয়েছে সে নিচে 4 দিন আর সি নিয়েছে সে হচ্ছে 9 দিন। বেশ, এগুলো হচ্ছে দিনের পরিমাণ। তাহলে এটাকে বলি টাইম রেশিও হিসেবেও বলতে পারি, বাট টাইম যেটা নিয়েছে নিয়েছে। এবার বলছে প্রতিদিনের মজুরির অনুপাত, মানে হচ্ছে মজুরির অনুপাত মানে যেটা অ্যাকচুয়ালি আমরা রেট হিসাবে ডিসাইড করি। তাহলে এখানে কত আছে? 5:6:4। তাহলে এটা হচ্ছে এই রেট, বা আমরা অঙ্কের ভাষায় বলবো সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ওয়েজ। বলবো ওয়েজ, ওয়েজ রেশিও। তাই যদি হয় তাহলে অ্যাকচুয়ালি যেটা তোমার এফিসিয়েন্সি রেশিও বেরোবে সেটা কি হবে? সেটা হবে তোমার বেসিক্যালি গুণ, মানে ধরে নিলাম যে এ 6 দিন কাজ করেছে, 5 টাকা করে প্রতিদিন নিচ্ছে, তাহলে 6 5 30 টাকা হচ্ছে এরকম হিসাবটা। তাহলে 4 6 24 আর এদিকে 4 9 36। তুমি এখানে 12 দিয়ে তো যাবে না, এখানে তুমি 6 দিয়ে কাটো, 6 5 30, 6 4 24, 6 6 36। তাহলে 5:4:6 হয়ে গেল অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি রেশিও। এবার টোটাল যে টাকাটা সেটা কত আছে? 1,800 টাকা। এখানে টোটাল কত হলো? 5 4 9 6 15 ইউনিট। তাহলে 15 ইউনিট মানে হয়ে গেল 1,800 টাকা। আর এদিকে তোমার রইলো বাকি কত আছে? এ চেয়েছে, তাহলে এ মানে হচ্ছে তোমার এই 5 ইউনিট, তাহলে 5 মানে কত হবে? এখানে 3 ভাগ হয়ে গেছে। তাহলে এখানে 3 ভাগ করে দাও, তাহলে আল্টিমেট অ্যান্সার এসে যাচ্ছে এবং সেটা কত আসছে? 600 টাকা। কত আসছে? 600 টাকা। সুন্দর করে অ্যান্সার করে দাও। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। একটি ব্যবসায় এ ও বি এর বিনিয়োগের অনুপাত রয়েছে 5:3। যদি লভ্যাংশের 10% চ্যারিটিতে দান করা হয় এবং এর লভ্যাংশের পরিমাণ 900 টাকা হয়, তাহলে মোট লাভের পরিমাণ কত হবে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ বি এর অনুপাত তো দিয়েছে বটে, এবং লভ্যাংশে 10% চ্যারিটিতে দান করা হচ্ছে এবং এর লভ্যাংশের পরিমাণ যদি 900 টাকা হয়, তো তাহলে এখানে এই 5 সমান আমি 900 ধরতেই পারি। 5 সমান যদি 900 ধরি, তাহলে এখানে টোটাল কত হলো? 8।
এখানে তোমার 5,090 মানে 180 গুণ, তাহলে এখানে 8 সমান কত হবে? 8 কত হয়? 126 মানে হয়ে গেল তোমার বেসিক্যালি 8 কত হচ্ছে? 5,090 8 হয়ে গেল তোমার হ্যাঁ 8,144 হচ্ছে তো, তাহলে এখানে একটু ভুল হয়েছে, 144 হবে। হ্যাঁ, তাহলে 1440 টাকা টোটাল যে বিনিয়োগ, সেটা কত হলো? 1440। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু 10% চ্যারিটিতে দান করেছে। তাহলে ধরে নাও টোটাল যে মোট লাভের পরিমাণ, মোট লাভ যেটা সেটা কত? 100। তাহলে 10% চ্যারিটিতে দান করলো মানে 10 টাকা ছেড়ে দিল, আলটিমেটলি 90 পড়ে থাকছে। আর এই 90 মানে হয়ে গেল তোমার এই 1440 টাকা। তাহলে এখানে 100 মানে কত? আর এখানে তুমি দেখতে পাচ্ছ এটা বেসিক্যালি 16 গুণ হচ্ছে, 9 16 144, আর এখানে 16 গুণ করে আলটিমেট এখানে অ্যান্সারটা বলবে তোমার এই 16 হয়ে গেল। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 10 জন লোক অথবা 20 জন বালক 260টি মাদুর 20 দিনে তৈরি করে, তবে 9 জন লোক এবং 4 জন বালক 20 দিনে কয়টি মাদুর তৈরি করবে? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, 10 জন লোক মানে 10 men is equal to 20 বালক মানে 20 বয়েজ, তাহলে 1 man is equal to কি হলো? 2 বয়েজ হয়ে গেল। এটা একটা বেসিক জায়গা। এবার এখানে দেখো এখানে 9 জন লোক এবং বলেছে, তাহলে এখানে 9 জন লোকের জায়গায় আমি কি করতে পারি? 18 জন বালক বলতেই পারি, ঠিক আছে? 18 জন বালক আর ওদিকে 4 জন বালক হয়ে গেল, তো হয়ে গেল 22 জন বালক, ঠিক আছে? তাহলে এখানে তাহলে তাই যদি হয়, তাহলে এখানে 20 জন বালক তোমার 260টি মাদুর তৈরি করতে 20 দিন নিচ্ছে। হ্যাঁ, 260টি মাদুর। এবার এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে সেই 20 দিন, দিন সংখ্যা সমানই আছে যখন, তাহলে এখানে না করলেও হতো, যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 22টা জন বালক যদি তোমার এই 20 দিনেই কাজটা করে, তাহলে কয়টি মাদুর তৈরি করবে? এই হচ্ছে গল্প। তো এখানে আমার একটু কনফিউশন লাগছে যে বেসিক্যালি তোমার 9 তো 9 মানে হচ্ছে 18, কারণ একজন লোক মানে হচ্ছে 2 জন বালক, 18 আর 4 22 হচ্ছে অ্যাকচুয়ালি। আমার মনে হচ্ছে এখানে 8 জন বালক হবে, তাহলে গিয়ে 8 জন লোক হবে, তাহলে গিয়ে জিনিসটা সবকিছু ম্যাচ করবে, অ্যান্সার মিলবে না নয়তো। ভালো করে দেখো, এখানে 8 জন করলে হয় তোমার 16, 8 জন করলে তোমার 16 হবে, তখন কিন্তু অঙ্কটার চেহারা একটু অন্যরকম হয়ে যাবে। কিরকম? এখানে যদি আমি একটু অবজার্ভ করি যে 8 জন মানে কত হলো? 16 জন বালক, 16 জন আর 4 জনে কত হলো? 20 জন বয়েজ হয়ে গেল। এবার দেখো এখানে 20 জন বালক আছে, আমার আল্টিমেটে বের করতে হবে 20 জন বালক, এখানে 260টি মাদুর আছে। এবার এখানে 20 দিন, এখানেও 20 দিন, দিন সংখ্যা সমান, আমার লেবারের সংখ্যা সমান, তাহলে আমার যে কাজের পরিমাণ সেটাও সমান হবে। তাহলে এখানে 260টি মাদুর তৈরি করেছে, তাহলে আলটিমেটলি 260টি মাদুরই তৈরি হবে। কারণ আমার প্রথমে 20 জন বালক বলেছে, আমি 20 জন বালকই আমাকে আলটিমেটলি বের করতে হচ্ছে। তাহলে সেই হিসাবে তো আমরা, এবং দিন সংখ্যাও আমার সমান আছে 20 দিন 20 দিন, তার কোনো সমস্যা নেই। তারা যে কটা মাদুর তৈরি করেছিল সে কটা মাদুর তৈরি করবে, আলটিমেটলি অপশন এ হবে অ্যান্সার। ওটা 9 জন নয় 8 জন হবে। একটি ট্রেন তার স্বাভাবিক গতিবেগের 7-11 গুণ গতিবেগে গেলে একটি স্থানে যেতে 22 ঘন্টা সময় লাগে। ট্রেনটি তার স্বাভাবিক গতিবেগে গেলে স্থানটিতে যেতে কত সময় কম লাগবে? এখানে কোয়েশ্চেনটা বুঝতে হবে যে স্বাভাবিক গতিবেগ মানে কি? ইউজুয়াল স্পিড। এবার আমরা একটা জিনিস জানি যে স্পিড ইজ ইনভার্সলি রিলেটেড টু টাইম, মানে কি? যে স্পিড যদি বেড়ে যায়, টাইম কি হচ্ছে? কমে যাচ্ছে। এটা আশা করি একদম বেসিক জায়গা জানো এটা। এবার তাই যদি হয়, তাহলে ইউজুয়াল স্পিডে 7-11 গুণ গতি মানেটা কি হলো? যে আমি যদি বলি ধরো 7-11 ইউজুয়াল স্পিড, এটাই ইন্ডিকেট কি করে? এটা ইন্ডিকেট করে 11/7 ইউজুয়াল টাইম। আর এটাই কি বলছে? 22 ঘন্টা সময় কম নিচ্ছে। কার থেকে? অবশ্যই স্বাভাবিক গতিবেগ থেকে। এই দেখো বলেও দিয়েছে স্বাভাবিক গতিবেগের থেকে 22 ঘন্টা কম সময় নিচ্ছে। তাহলে স্বাভাবিক গতিবেগ মানেটা কি? ইউজুয়াল টাইমটা বাদ দেবো, এবং সেটা কত হবে? 22 ঘন্টা। এবার তাই যদি হয় 11/7 থেকে তোমার ওই 1 যদি বাদ দাও, ভালো করে অবজার্ভ করতে হবে, 11/7 থেকে 1 যদি বাদ দাও, তাহলে কত হচ্ছে? 11 - 7 মানে হয়ে গেল তোমার 4/7, ঠিক? তাহলে 4 এক সেকেন্ড দাঁড়াও, 11 1 4/7, হ্যাঁ ঠিকই আছে, 1 ক্যান্সেল হয়ে গেল, 4/7 পুরো থাকলো। 7-11 গুণ গতিবেগে গেলে, তাহলে 7-11 ইউজুয়াল স্পিড মানে হচ্ছে 11/7 ইউজুয়াল স্পিড, ঠিকই আছে, ইউজুয়াল টাইম। এবার এখান থেকে গতিবেগে গেলে 22 ঘন্টা কম। আচ্ছা,
তাহলে এখানে একটু ভুল হয়েছে, এখানে বেসিক্যালি কি হয়েছে, এটা থেকে 22 ঘন্টা মানে কি 22 মানে যদি আমি 7 এর 11 গুণ গতিবেগে যাই তাহলে কি আমার 22 ঘন্টা কম সময় লাগছে। এই 7 এর 11 গুণ গতিবেগে যাওয়া মানে কি 11/7 ইউজুয়াল স্পিড, আর এটাই মানে হচ্ছে কি 22 ঘন্টা কম সময় লাগছে, এই হিসাবটাই নিতে হবে। তাহলে কত হবে 2, ইউজুয়াল স্পিড কত হবে 14 ঘন্টা। এইবার মজার ব্যাপারটা হচ্ছে যে ট্রেনটি তার স্বাভাবিক গতিবেগে গেলে স্থানটিতে যেতে কত সময় কম লাগবে। এবার এখানে কিন্তু 22 ঘন্টা কম সময় বলেনি, এখানে বলেছে 22 ঘন্টা সময় লাগে। আমি এখানে জিনিসটাকে একটু ভুল করে দেখছিলাম, যাই হোক। তাহলে ইউজুয়াল টাইম মানে কি আমার অরিজিনাল টাইম, সেটা আমার কত লাগছে 14 ঘন্টা, আগে কত লাগতো 22 ঘন্টা। তাহলে এখন আমার কম সময় কত লাগবে, কম লাগছে কত, আগে লাগছিল 22 এখন লাগবে 14, তাহলে অ্যাকচুয়ালি 8 ঘন্টা কম সময় লাগছে এবং অ্যান্সারটা হবে অপশন সি 8 ঘন্টা বা 8 আওয়ার্স। নেক্সট 260 এর 125%, 260 এর 125% তুমি অনেকভাবে করতে পারো, তবে একটা বেসিক ফান্ডাটা হচ্ছে যে 125 মানেই হচ্ছে তোমার 5 এর 4। কিরকম ব্যাপারটা, মানে বেসিক্যালি 125 মানে হয় কত 100 আর ওদিকে 25 মানে কত 1 এর 4 এদিকে 1, তাহলে টোটাল কত হলো 4 কে 4 5 এর 4 হয়ে গেল না, তাহলে 125 মানে 5 এর 4, তাহলে 5 এর 4 হয়ে গেল প্লাস 700 এর x% মানে হতে 700/100 ইন্টু x ইজিক্যাল টু কত হলো 500। ক্যালকুলেশনস করো নিজের মতন করে অ্যান্সারটা করে চলে আসো। 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 4 6 24, 2 আর 0 4 5 20, 65 ইন্টু 5, তাহলে এখানে আমি 0 গুলো কেটে দিলাম, তাহলে 7x ইজিক্যাল টু হয়ে যায় 500 মাইনাস 5 5 5 তাহলে 2, 30 আর 2 32, 325, তাহলে আলটিমেট কত হলো 400 মানে 75, ওদিকে 100, তাহলে 175 হয়ে গেল। 7x মানে 175, x মানে কত হবে 25 হবে। সুন্দর করে আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম 25 কিলোমিটার/আওয়ার। মোবাইল নিলে মোবাইলটা নাও, সাবধানে যাও। গেল, চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। আমরা দেখতে পাচ্ছি এ ও বি এর আয়ের অনুপাত রয়েছে 9:4 এবং তাদের খরচের অনুপাত, তাহলে ইনকাম রেশিওটা কত আছে, ইনকাম রেশিও যেটা রয়েছে সেটা কত আছে, ইনকাম রেশিও আছে 9:4 আর খরচ বা এক্সপেন্ডিচার রয়েছে তোমার বেসিক্যালি 7:3। ওকে, এইবার প্রত্যেকের সঞ্চয় যদি 2000 টাকা হয়, এবার প্রত্যেক সঞ্চয় মানেটা কি বন্ধুগণ, সেভিংস ইজিক্যাল টু হচ্ছে তোমার ইনকাম থেকে এক্সপেন্ডিচার কম বাদ যাবে, তাই না কি। তাহলে এখানে দেখো 9 থেকে 7 বাদ দিলে কত হয় 2, আর এখানে 4 থেকে 3 বাদ দিলে কত হয় 1, তাহলে দুজনের ক্ষেত্রেই দুটো আলাদা আলাদা সঞ্চয় হচ্ছে, কিন্তু এখানে একটা কথা বলে দিয়েছে প্রত্যেকে। তাহলে দুটো রেশিওকে আমার ইকুয়ালাইজ করতে হবে, ইকুয়ালাইজ বা ট্যালি করার যে নিয়মাবলী সেটা হচ্ছে ডিফারেন্সটা নাও, সেটা কত 5 আর এখানে ডিফারেন্স কত 4, কোনাকুনি গুণ করে দাও, এখানে 4 দিয়ে গুণ করে এখানে 5 দিয়ে গুণ করো, তাহলে এখানে কত কি হবে দেখো একটু ভালো করে, 5 7 35, আর দিকে 5 3 15, আর ওদিকে 4 9 36, আর দিকে 4 4 16। দেখো এবার দুই ক্ষেত্রে 1 ইউনিট কমে গেছে, এই 1 ইউনিটটা কমে যাওয়ার কারণটাই হচ্ছে ওই যে 2000 টাকা। তাহলে এর আয় কত, এর আয় মানে ইনকামে দেখবো, এবং ইনকামে আমি এখানে দেখতে পাচ্ছি 36, তাহলে এখানে 36 ইউনিট মানে হয়ে গেল 72,000। 36 ইউনিট মানে কত হলো 72,000 টাকা। অ্যান্সার করবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। 28 লিটার জল মিশ্রিত 28 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের পরিমাণ, দুধ কত আছে মিল্ক এবং ওয়াটার কত আছে 5:2 অনুপাতে রয়েছে, ঠিক ভালো কথা। মিশ্রণটিতে কত লিটার জল ঢাললে মিশ্রণে দুধ ও জলের পরিমাণ 2:5 হবে, মানে উল্টো হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে, কখনো কখনো এই রেশিওটা দেবে বা কখনো কখনো এটা দিয়ে বলে দেবে যে উল্টো হবে, এরকম করতে পারে। হ্যাঁ 5:2, এবার তুমি বুঝে নিতে হবে যে এটা 2:5 হবে। যাই হোক, এবার এখানে বলা হচ্ছে যে জল ঢাললে, তাহলে দুধ তো ঢালেনি, তাহলে এখানে তো দুধের পরিমাণটা দেখো চেঞ্জ হয়ে গেছে, তাহলে আবার সেই ওই একই নিয়ম ফলো করে আমরা কি করব, রেশিও দুটোকে ট্যালি করে নেব। ট্যালি করার নিয়মাবলী হচ্ছে ডিফারেন্সটা নেওয়া। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, এখানে আমি ডিফারেন্সটা নিয়েও কিন্তু খুব একটা সুবিধা করতে পারবো না, কারণ আমার এখানে শুধুমাত্র জল ঢালতে হবে, দুধ কিন্তু ঢালতে হবে না, এইখানে একটা ব্যাপার আছে। তাহলে জল যদি ঢালতে হয় তাহলে দুধটাকে ইকুয়ালাইজ করতে হবে, তাহলে দুধটাকে যদি ইকুয়ালাইজ করতে হয় তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে তুমি 2 দিয়ে গুণ করো আর এখানে তুমি 5 দিয়ে গুণ করো, দেখো তোমার দুই ক্ষেত্রেই ইকুয়ালাইজ হয়ে যাচ্ছে। কিরকম 5 2 10 আর এখানে 2 2 4, এখানে কিন্তু 2 দিয়েও কিন্তু এটাকে গুণ করা হবে। সিমিলারলি এখানেও 5 2 দেখো 10 আসছে আর এখানে
5 5 25 হচ্ছে, তাহলে দুই ক্ষেত্রেই দেখো তোমার সেম সেম হয়ে গেল দুধের পরিমাণটা, ঠিক? এবার জলের পরিমাণটা দেখো চেঞ্জ হয়েছে, সেটা কত হয়েছে? 21 ইউনিট হয়েছে। কত ইউনিট? 21 ইউনিট, ভালো কথা। এবার এটাই আমাকে আলটিমেটলি বের করতে হবে। এবার আমার কাছে একটা রেফারেন্স আছে, সেটা হচ্ছে 28 লিটারের একটা রেফারেন্স আছে। এবার 28 লিটার মানে কি, সেটা প্রথমে যে কেসটা আছে সেটা কত আছে? 14, 10 আর 4 আমি একটু লিখে রাখছি, 10 + 4 মানে কত হবে? 14। এই 14 ইউনিট মানে হচ্ছে 28, তাহলে এখানে অ্যাকচুয়ালি 2 দিয়ে গুণ হচ্ছে, তাহলে আমার অ্যাকচুয়ালি আমি চলো এখানে লিখেই দিই, 14 মানে 28 হলে 21 মানে কত হবে? 42 হবে। তাহলে আলটিমেট অ্যান্সার হবে 42 লিটার, অ্যান্সার করবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। রেশিও মেথডে যদি কেউ না পারো তাহলে একদম বেসিক মেথডে করে নেবে, কোনো চাপ নেবে না, কারণ কি এই টাইপের কোশ্চেন্স তোমাদের কিন্তু অনেকটাই সময় দেবে। তো গ্রুপ সি পরীক্ষা দিতে যাচ্ছ, বিশাল সময় পাচ্ছ, আমি আশা রাখবো যে যদি কোনো কারণে কোনো পার্টিকুলার অঙ্কে যদি আটকেও যাও, তুমি একটু দায়িত্ব নিয়ে মাথা খাটিয়ে ঠান্ডা মাথায় অনেক সময় পাবে, তাই কোনো অসুবিধা হবে না। এখানে তুমি দেখতেই পাচ্ছ 5 আর 2 এর 7, তাহলে 7 মানে কত হচ্ছে? 28, তাহলে 5 মানে কত, 2 মানে কত, এটাকে বের করে নেবে। তাহলে এখানে 20 হচ্ছে, এখানে 8 হচ্ছে, তাহলে দুধ আর জলের পরিমাণ পেয়ে গেলাম। এবার আমার অ্যাকচুয়ালি ইকুয়েশনটা কি হবে, আমি এখানে স্টার মার্ক দিয়ে রাখলাম, এখানে করে দিচ্ছি। সেটা কত হবে দেখো তুমি, এখানে 20 লিটার তো দুধ হয়েছে, এবার কিন্তু জল ঢালতে হবে, তাহলে দুধের সঙ্গে কোনো কেরামতি হবে না, কেরামতি হবে জলের সঙ্গে, তাহলে 8 এর সাথে আমি ধরে নিলাম x লিটার জল ঢালা হলো, তাহলে আমার রেশিওটা এসে দাঁড়াবে 2/5। ব্যাস, এবার এখানে x এর ভ্যালুটা ফাইন্ড আউট করে নাও, তাহলে তোমার অ্যান্সারটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসছে। দেখো 2 দিয়ে কেটে দাও, 10, 10 × 5 = 50, তাহলে x মানে কত হবে? 50 - 8, দেখো 42 আসছে। খুব সুন্দরভাবে এইভাবেও করতে পারো, বা তুমি এখানে রেশিও মেথডেও করতে পারো, যেটা তোমার সুবিধা মনে হবে সেটা তুমি করে নেবে। বোঝা গেল? চলো নেক্সট। এখানে একটি তার বাঁকিয়ে তোমার 56 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে পরিণত করা হলো। এবার তোমরা আমাকে বলবে, দাদা গ্রুপ সি বা গ্রুপ ডি তে কি আমাদের পরিমিতি আসবে? আমি বলবো যে এটা আসবে ওটা আসবে না বলা ভুল, ঠিক আছে? যে সিলেবাস দিয়েছে আমরা কিন্তু অতীতেও দেখতে পেয়েছি, হ্যাঁ, ফুড এসআই যে একটা পরীক্ষা হয়েছিল মনে আছে? সেই ফুড এসআই সিলেবাসে কিন্তু সিলেবাসের বাইরেও কিছু কোশ্চেন্স দিয়ে দিয়েছিল, যদিও সেই পরীক্ষাটা নিয়ে একটা এখন কেস ফেস চলছে, যদিও ওটা ডিফারেন্ট কারণে, করাপশনের জন্য বা বেসিক্যালি টুকলি টুকলি করার জন্য, ঠিক আছে? কিন্তু এই সিলেবাসের বাইরে যে কোয়েশ্চেন এসেছে সেটার জন্য কিন্তু কোনো কেস ফেস নেই। হ্যাঁ, মানে মোদ্দা কথা হচ্ছে একটা দুটো কোয়েশ্চেন এদিক ওদিক দিয়ে দিতেই পারে, তার জন্য বিশাল কিছু, এটা তো আর ওই এইচএস বা মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছ না যে যেটা কোয়েশ্চেন সিলেবাসের বাইরে আছে সেটা তোমাদের মার্কস দিয়ে দেওয়া হবে। এবার যেটা এইচএস এ বোধহয় করা হয়েছে, এইচএস না কোথায় যেন মাধ্যমিকে করা হলো, হ্যাঁ মাধ্যমিকই তো হলো। তাহলে ওই এই ব্যাপারটা কিন্তু আমরা কম্পিটিটিভ এক্সাম এক্সপেক্ট করবো না, একটা দুটো কোয়েশ্চেন যদি দিয়েও দেয় কিছু এসে যায়, ঠিক আছে? রেডি থাকতে হবে অ্যাটলিস্ট। তোমাকে তো জিওমেট্রি দিচ্ছে না, তোমাকে তো ক্যালকুলাস দিচ্ছে না, দিচ্ছে কি? দিচ্ছে না। তো তো সেই জন্য তোমাকে ওইভাবে একটা মানসিকতা রাখতে হবে যে আমাকে অ্যারিথমেটিক দিয়েছে, ঠিক আছে, এবার অ্যারিথমেটিকের সময় মেনসুরেশন দিলেও দিতে পারে, একটা দুটো কিছু এসে যায় না। বুঝা গেল তো কি বলতে চাইছি? চলো, এবার আমরা দেখতে পাচ্ছি একটি তার বাঁকিয়ে 56 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত পরিণত করা হলো। তার একটা বৃত্ত রয়েছে, তার রেডিয়াস হচ্ছে 56, তাহলে এই যে তার পরিধি সেটা কত হবে? 2πr হবে। 2πr মানে কত? 2 × 22/7 ইন্টু r মানে 56, 7 দিয়ে কাটো, 8 × 2 = 16, 2 × 32 = 10, 32 আর 3 = 35, তাহলে কত হলো? 352। 352টা কি? পরিধি। এবার মজার ব্যাপারটা হচ্ছে এই তারটিকে, যেটা তোমার তারের যে লেন্থ সেটাই কিন্তু কি হচ্ছে বর্গক্ষেত্র আকারে তৈরি করা হয়েছে, মানে এখানকার যে পরিসীমা সেটা কত? 4a, যদি আমি এক একটা বাহু ধরি a, তাই নয় কি? তাহলে এখানে 4a মানে কত হবে? 352 হবে। 4 দিয়ে কাটো, 4 দিয়ে 4 × 8 = 32, তোমার কত? 16 আসবে, এই 16 বলছি 22, 4 × 8 = 32, 3 আর 2 4 × 8 = 32, 88 আসছে। তাহলে a মানে কত হলো? 88, মানে এক একটা তোমার বাহু, বর্গক্ষেত্রের বাহু কত হলো? 88। এবার বলেছে তার ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত হবে? a স্কয়ার হবে, মানে 88 স্কয়ার হবে। এবার এখানেও একটা বুদ্ধি আছে। এবার তোমরা বলবে, দাদা তুমি তো বলেছিলে 1 থেকে 51 স্কয়ার অবধি মনে রাখলেই হবে, কিন্তু এখানে তো 88 স্কয়ার চলে আসলো। প্রথম কথাই হচ্ছে নরমাল গুণ করে দেবে যদি অসুবিধা মনে হয় তো। আর দ্বিতীয় কথা মনে হচ্ছে যে তুমি এখানে একটু বুদ্ধি অ্যাপ্লাই করতে পারো, যে 8 এ 8 গুণ করলে লাস্টে কত আসবে? 4 আসবে না? তো 4 দেখো তোমার দুটোতে রয়েছে, আছে, হ্যাঁ ঠিকই, তুমি 4 দেখে আবার সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দিও না। এবার এখানেও একটা বুদ্ধি অ্যাপ্লাই করা যেতেই পারে, যেটা হচ্ছে আমরা জানতেই পারছি যে 88 যেটা সেটা 85-র বেশি আছে। আচ্ছা 85 স্কয়ার তো আমরা জানি, এটা মুখে আমরা করতে জানি, তার টেকনিক আছে নিশ্চয়ই, সেটা জানো সবাই মিলে। তো 8 9 72 মানে অ্যাটলিস্ট 7225 এর বেশি হবে। 7225 এ কি এটা রয়েছে? নেই তো, ক্যান্সেল করে যাবে, সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দেবে অপশন এ, 7744 ইজ দ্য রাইট অ্যান্সার। 7744 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কিছু টাকা 2 বছরে সরল সুদে 2500 করে 5 বছরে তোমার হয়ে গেল 2700 টাকা, আর 2 বছর কত যেন হয়েছিল? 2520 টাকা হয়েছিল।
তাহলে এখানে এই 3 বছরে কত হয়েছে, 180 টাকা হচ্ছে না? 3 বছরে কত হচ্ছে, হ্যাঁ 180 টাকাই হচ্ছে। তাহলে 2 বছরে কত হবে, 120 টাকাই হবে। 60 টাকা করে পার ইয়ারে পড়ছে। তাহলে 120 টাকা যদি মাইনাস করে দিই তাহলে 2400 টাকা কি হবে, প্রিন্সিপাল বা আসল, এবং সেটাই আলটিমেটলি জানতে চেয়েছে। অ্যান্সার করে দাও, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 2400 টাকা। ক্লিয়ার? চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। আমরা দেখতে পাচ্ছি x is to y is equal to 4:7, তাহলে 21x plus 2y, এখানে একটা সুন্দর করে ব্র্যাকেট দিলে জিনিসটা দেখতে ভালো লাগবে এবং অবশ্যই বুঝতেও সুবিধা হবে। তাহলে এখানে x এর ভ্যালু 4 ধরো, y এর ভ্যালু 7 ধরো। কি বললাম, x এর ভ্যালু 4 ধরো, y এর ভ্যালু 7 ধরো। তাহলে এখানে আমরা যদি 4 করি তাহলে কত হবে, 21 ইন্টু 4 করবো আর প্লাস তোমার 2 ইন্টু 7 করবো, হলো। রেশিও তোমার 7 ইন্টু 4 করো প্লাস 4 ইন্টু 7 করো, হলো। তাহলে এখানে কত হবে, 7 4 28 28 56, আর এদিকে রেশিও তুমি 7 2 14, আর ওদিকে 84 84 আর 14 তে কত হয়, 98 98 56, মানে হচ্ছে তোমার 7 14 98, আর ওদিকে 7 8 56, আর একটু কাটাকাটি যাবে। তোমার 2 দিয়ে কাটো 7, 2 দিয়ে কাটো 4, তাহলে 7:4 হয়ে গেল আমাদের অ্যান্সার। কত হলো, 7:4। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুদ্ধি করে করতে হবে, বারবার করে বলছি, বুদ্ধি করে না করলে এই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা করে উঠতে পারবে না। এবং আমি মনে করি যে তোমরা যদি একটু ভালো করে অবজার্ভ করো, মানে বিশাল কিছু কঠিন কোশ্চেন দেবে না, হ্যাঁ বিশাল কিছু কঠিন কোশ্চেন দেবে না, নর্মাল বেসিক কোশ্চেনই দেবে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে তোমাকে একটু সামান্য কমন সেন্স ইউজ করে এগোতে হবে, ঠিক আছে? আর খুব তাড়াহুড়ো করার দরকার নেই, কারণ তোমাদের হাতে এখানে বিশাল সময় থাকবে। আমি বারবার বলছি, সময় নিয়ে এখানে বিশাল কিছু মারাপিট হবে না। এখানে বেসিক কোয়েশ্চেন্স গুলোই তোমাকে একটু মডারেট লেভেল করে দেবে, একটু হয়তো লেভেল চেঞ্জ করবে সামান্য, একটু হয়তো ল্যাঙ্গুয়েজ একটু এদিক ওদিক করতে পারে। হ্যাঁ, বিশাল কিছু কঠিন কোয়েশ্চেন্স তো দেবে না বলেই আমার ধারণা। 10% ক্ষতিতে এক ব্যক্তি এটি জমি বিক্রয় করে তোমার 4,50,000 টাকা পান। তাহলে 10% ক্ষতি মানে মাথায় রাখতে হবে 90 মানে কত, 4,50,000। এখানে আমি একটা কাজ করি, 4.5 লাখ করতেই পারি, 4,50,000 না করে এইভাবে করতেই পারি, কোনো অসুবিধা নেই। তাহলে 15% লাভে বিক্রয় করলে মানে কত হবে, 115 115 মানে কত হবে, এখানে দেখতেই পাচ্ছ তুমি। বেসিক্যালি নর্মালি 4,50,000 করেও করতে পারো, এই কাটাকাটি করতে সুবিধে হবে। হ্যাঁ, তো করেই দাও, তাই করো তাই করো। তাহলে 4,50,000 মানে এখানে একটা শূন্য নাও, আর এদিকে 3টে শূন্য নিয়ে নাও। তো শূন্য শূন্য কেটে গেল, হ্যাঁ 3টে শূন্য কেটে একটা শূন্য কেটে গেল, 9 5 45, ওদিকে কটা 3টে শূন্য, তাহলে 5,000 গুণ হয়ে গেল। তাহলে 5,000 গুণ করে 115কে 5,000 দিয়ে গুণ করলে কত হবে, 575, আর যদি দুটো শূন্য, তাহলে 5 কত আসছে, এটা 57,500 টাকা। তাহলে 1,500 টাকা, দাঁড়াও আমার কি হিসাবে অঙ্কের শূন্যতেই গন্ডগোল হলো। 4,50,000 তো, আর ওদিকে 90 মানে 4,50,000, মানে একটা করে শূন্য কেটে গেল। তাহলে 9 5 45, আর এদিকে 3টে শূন্য, মানে 5,000 গুণ হচ্ছে। এবার 115 মানে 5,000 দিয়ে গুণ করবো। তাহলে 115 ইন্টু 5 করলে কত হয়, 575, রাইট? 5 15 75, দিয়ে 575 হলো। আর এখানে 5,000 না করে এখানে 500 করে বসে আছে, চোখেও পড়ে না। তাহলে এখানে আরেকটা শূন্য নেবো, তাহলে আলটিমেট অ্যান্সার করবো 5 লাখ। এমনিতেই 575 দেখে আমি অ্যান্সারটা করবো, এখানে শূন্য আর কোনো গল্পই নেই। তো এখানে জাস্ট অ্যাকুরেসির জন্য আমি সবকিছু দেখে নিচ্ছিলাম। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। এটা তো একদম বেসিক কোয়েশ্চেন। 15টি তোমার বস্তুর ক্রয় মূল্য 15 সিপি ইজ ইকাল টু কত হচ্ছে, 12টি বস্তুর বিক্রয় মূল্য সমান। তাহলে সিপি বাই এসপি ইজ ইকাল টু কত হবে, 12 বাই 15 হবে না? তাহলে এখানে 3 দিয়ে কাটো 4, 3 দিয়ে কাটো 5, তাহলে সিপি মানে 4, এসপি মানে 5, তাহলে 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রয় করছে, মানে 1 টাকা লাভ হচ্ছে। এবং এই টাকা কত টাকার উপরে, 4 টাকার উপরে লাভ হচ্ছে। তাহলে 100% করে দাও, তাহলে আলটিমেট অ্যান্সার করবে কত, 25%। কত হবে, অ্যান্সার হয়ে গেল অপশন ডি, 25%। 15টি লাঙল দিয়ে তোমার 33 বিঘা জমি যদি কর্ষণ করতে হয় এবং তাতে যদি সময় লাগে 11 দিন, তাহলে আমরা এখানে দিনের পরিমাণ হয়ে গেল ডি, এটা কাজের পরিমাণ মানে W1, এটা হয়ে গেল M1। তো সেই হিসেবে আমরা 10টি লাঙল দিয়ে তোমার 22 বিঘা জমি কর্ষণ করতে কত দিন লাগবে সেটাই আলটিমেটলি মানে এখানে বের করতে হবে। এবং আমরা দেখতেই পাচ্ছি 11 দিয়ে 2, 11 দিয়ে 3, 3 দিয়ে 5, আর ওদিকে 2 দিয়ে কাটো 5, 5 5 ক্যান্সেল। সো D2 ইজ ইকুয়াল টু কত হলো, 11 হয়ে গেল। D2 ইজ ইকুয়াল টু কত হলো, 11 হয়ে গেল। 30 এর শতকরা কত ভাগ 27, 30 এর শতকরা কত ভাগ 27 যদি বলে, তাহলে 27 কে আমরা বের করতে হবে, 30 এর বের করতে হবে, 100% বের করে দাও। তাহলে এখানে কত কি হলো দেখো তো সুন্দর করে, এখানে দেখতেই পাচ্ছ যে 3 দিয়ে কাটো 9, আর 3 দিয়ে কাটো তোমার হচ্ছে 10, তো 10 দিয়ে কেটে দাও। তো বেসিক্যালি এটা কত হলো, 9 10 90%। একদম বেসিক ফান্ডা, কোনো রকম কোনো আলাদা কিছু মানে রকেট সায়েন্স নেই। দুই ব্যক্তির মাসিক আয়ের অনুপাত রয়েছে 7:4, কত আছে 7:4, আর ব্যয়ের অনুপাত রয়েছে 5:2।
ভালো করে দেখো, মাসিক আয়ের অনুপাত 7:4 আর ব্যয়ের অনুপাত যদি 5:2 হয়, তাহলে এখানে দুই ক্ষেত্রে দেখো 2 ইউনিট কমে গেছে, এবং এই 2 ইউনিটটা কমে যাওয়ার কারণ কি? ওই প্রত্যেক মাসে 2,000 টাকা সঞ্চয় করেছে বলে। তাহলে মাসিক আয় কত হচ্ছে? তাহলে এখানে 7 আর 4 হিসাবটা বের করবো, তাহলে 7 বের করবো, 4 বের করবো, তো 2 মানে এখানে হচ্ছে তোমার 1000 করে গুণ হচ্ছে, তাহলে আলটিমেটলি 7,000 আর এদিকে 4,000 হবে। অ্যান্সার হয়ে গেল অপশন বি 7,000 আর ওদিকে 4,000 হয়ে যাচ্ছে। আমরা চলে যাচ্ছি 145 টাকা এবিসি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এর হাফ অংশ ইজিক্যাল টু বি এর 2/3 অংশ ইজিক্যাল টু সি এর 3/4 অংশ, এই রকমের ব্যাপার সমান বলেছে। তাহলে এর প্রাপ্ত টাকা কত? এখানে আগে এ বি সি এর রেশিওটা বের করবো, এ ইস টু বি ইস টু সি। টেকনিক কি? টেকনিকটা হচ্ছে যখন এর নিচে লিখবো, তাহলে এ বাদে যেগুলো রয়েছে সেগুলোকে আগে গুণ করবো, মানে হচ্ছে এরকম 2/3 গুণিত 3/4 হলো রেশিও। বি এর নিচে সেটাই লিখবো যেটা বি বাদে বাকিগুলো আছে, যেমন ধরো এখানে হাফ আর ওদিকে রয়েছে 3/4। সিমিলারলি তোমার সি এর নিচে সেটাই লিখবো যেটা বেসিক্যালি সি বাদে বাকিগুলো আছে, দ্যাট ইজ হাফ ইন্টু 2/3 হলো। এইবার এখানে আমরা কি করব? এখানে আমরা সিম্পলি 3 ক্যান্সেল, 2 দিয়ে কাটে 2, আর এখানে তো কাটাকাটি যাচ্ছে না, এখানে এটা কাটাকাটি যাচ্ছে। সো বেসিক্যালি অ্যাকচুয়ালি রেশিওটা এসে দাঁড়াচ্ছে তোমার 1/2 রেশিও তোমার আসছে 3 এর কত 8, আর ওদিকে আসছে তোমার 1/3। 2 আর 3 এর এলসিএমটা হয়ে যায় তোমার কম বেশি 24 নাকি? না 12 হবে না, 8 দুগুণে 16, 16 তো হচ্ছেই না, তো 24। তো 24 দিয়ে প্রত্যেকটাকে গুণ করতে হবে, তবে গিয়ে সুন্দর করে রেশিওটা বেরোবে। 8 এখানে 3 দিয়ে কাটলে 9, আর এখানে 2 দিয়ে কাটলে 12, তাহলে 12:9:8 হবে অ্যাকচুয়াল রেশিও। এবার চেয়েছে কি এর প্রাপ্ত টাকা। এবার এখানে টোটাল কত আছে? 145, এখানে 12 9 21 8 29, তাহলে 29 মানে কত হলো? 145, এটা তোমার 5 গুণ যদি হয়, তাহলে এর প্রাপ্ত টাকা মানে কত? 12, 12 মানে কত হবে? 60 টাকা হয়ে যাবে না? অ্যান্সার হয়ে গেল কত? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। একটি ব্যাগে 1 টাকা 25 পয়সা 50 পয়সা মুদ্রা 3:4:5 অনুপাতে রয়েছে। 1 টাকা 25 পয়সা আর কত? 1 টাকা রয়েছে, 25 পয়সা রয়েছে, আর 50 পয়সা রয়েছে। এবার এটা কত আছে? 3:4:5 অনুপাতে রয়েছে। এবার ওই ব্যাগে যদি তোমার 325 টাকা ভ্যালু থাকে, তাহলে এটা নাম্বার রেশিও বলেছে না, তাহলে ভ্যালু রেশিওটা বের করে নিতে হবে। 3টে 1 টাকা কয়েন রয়েছে, 3 টাকা রয়েছে, 4টা 25 পয়সা রয়েছে মানে 1 টাকা রয়েছে, 5টা 50 পয়সা রয়েছে মানে 2.5 টাকা রয়েছে। 3 1 4 2 6 6.5 টাকা রয়েছে, 6.5 মানে কত? 13 টাকা। তাহলে এই 13 টাকা মানে হয়ে গেল ওই 325 টাকা। তাহলে টাকার মুদ্রার সংখ্যা কত হবে? মানে 1 টাকার মুদ্রার সংখ্যা কত হবে? তাহলে এখানে মুদ্রার সংখ্যা কত চেয়েছে? 3, তার 3 মানে কত হবে? 13 দিয়ে এটাকে কাটো, 13 দুগুণে 26, 6 আর 5 13 65, হাফ মানে 25, 1 মানে কত হবে? 50 হবে, 3 মানে কত হবে? 150 হবে। সুন্দর করে এইভাবেও অ্যান্সার করে, আরো অনেক ভাবে কিন্তু করা যাবে, আমি যতটা পারলাম ডিটেলসে বলে দিলাম। তাহলে কি বললাম? 13 কি হলো? ভ্যালু বেরোলো। 13 মানে হয়ে গেল তোমার 325, তাহলে 13 দিয়ে কাটলাম, তাহলে হাফ মানে 25, তাহলে 1 মানে 50, 3 মানে কত? 150। 3 কেন? কারণ 1 টাকার সংখ্যা চেয়েছে, তাই আমি 3 এর অ্যান্সারটা বের করলাম। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে ফাদার রয়েছে, পুত্র রয়েছে, সান। পুত্রের বয়সের 3 গুণ মানে 3:1 হলো। আর 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল, তাহলে এখানে আমরা রেশিওটা নেবো 5:1। এবার এটা কিন্তু বাই দ্য ওয়ে 8 বছর আগেকার রেশিও, 8 বছর আগেকার, এটা কিন্তু প্রেজেন্ট রেশিও। তাহলে এখানে আমরা একটা জিনিস খেয়াল করতে পারছি যে দুই ক্ষেত্রে আমরা কিন্তু ছেলের বয়সটা আমরা সেম দেখতে পাচ্ছি। তো মানে কি এখানে আমার কোনোভাবেই মানে রেশিওটা ম্যাচ করে না, তাহলে ম্যাচ করানোর জন্য আমরা কি করব? ডিফারেন্সটা নেব। ডিফারেন্স নিলাম, ডিফারেন্স নিয়ে কোনাকুনি গুণ করব। ডিফারেন্স নিয়ে কোনাকুনি গুণ করলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছি 5 2 10, আর এখানে 2, আর এখানে 4 3 12, আর এদিকে 4 4 দুগুণে 4 1 4, 4 3 12, আর এদিকে 4 1 4, ঠিক আছে। এবার দেখো 12 থেকে 10, আর এখানে 4 থেকে 2, 2 ইউনিট কমেছে। কেন কমেছে? কারণ ওই যে 8 বছর আগে চলে গেছিল। তাহলে কারণ এখানে প্রেজেন্ট টাইম থেকে 8 বছর আগে যাওয়া মানে কি 8 বছর না, তাহলে 2 বছর 2 ইউনিট মানে কত? 8 ইউনিট, সরি 2 ইউনিট মানে কত? 8 বছর। তাহলে এখানে চেয়েছে কি পুত্রের বর্তমান বয়স। পুত্র কোথায় আছে? পুত্র মানে রয়েছে এখানে বর্তমান, বর্তমান মানে রয়েছে 4, তাহলে 4 মানে কত হবে? 16 বছর হবে, জাস্ট 2 গুণ হয়ে গেছে। তাহলে অ্যান্সার কত হলো? অপশন সি 16 ইয়ার্স। অপশন কি হবে? সি ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট, কোন একটি সংখ্যাকে 52 দিয়ে ভাগ করলে, কোন একটি সংখ্যাকে 52 দিয়ে ভাগ করলে 45 অবশিষ্ট থাকে, তাহলে সংখ্যাটা মিনিমাম কত হতে পারে? 52 ইন্টু 1 প্লাস 45, এন্ড দ্যাট উড বি কত হচ্ছে? 52 আর 45 যোগ করে দাও, তাহলে 5 2 7, আর 2 5 4 9, মানে বেসিক্যালি 97। সংখ্যাটা আমার 97 হলেই তো আমার এই কন্ডিশনটা ফুলফিল করবে। তাহলে সেই 97 কে তোমার 13 দিয়ে ভাগ করলে 7 13 91, রিমাইন্ডার থাকে কত? 6, তাহলে 6 হচ্ছে তোমার সেই রিমাইন্ডার। এই অঙ্কটাকে আরেকটা ভাবে করা যায়,
এই যে 45 অবশিষ্ট রয়েছে আর 13 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 13 দিয়ে ভাগ করো 45 কে, সিম্পল। তাহলে 3 তারে 39, তাহলে রিমাইন্ডার কত আসছে 6, সেই 6টাই হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। বুঝা গেল? জাস্ট রিমাইন্ডার গুলোকে ভাগ করে দেবো, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো এইভাবে আমরা কিন্তু আমাদের যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির যে প্রিপারেশন নিচ্ছি, সেখানে কিন্তু আমরা সুন্দরভাবে, স্পেশালি গ্রুপ সি আমাদের 1 মার্চে পরীক্ষা রয়েছে, এবং আমি মনে করি যে তোমাদের এই 60টা কোশ্চেন একদম জলভাত, বিশেষ করে 41 থেকে 60 মানে কত, টোটাল 20টা কোশ্চেন। ওদিকে রিজনিং খুব যদি ভুল না হয় 10টা কোশ্চেন আছে, তাহলে অন্ততপক্ষে তোমার 60টার মধ্যে 30টা কোশ্চেন আমি মনে করি তোমরা যদি একটু ভালো করে প্র্যাকটিসটা করো, আমার ক্লাসগুলো যদি রেগুলার দেখে এসে থাকো, দায়িত্ব নিয়ে তোমরা করে আসতে পারবে, ঠিক আছে? তাহলে ওখানে 30-এর আশেপাশেই আমরা স্কোরটা ধরবো, আর রইল বাকি জিকে 20, আর ওদিকে ইংলিশ হচ্ছে 10। একটু ভালো করে পড়াশোনা করো। সিলেবাস তো খুব বেশি বিশাল কিছু নয়। আসল সিলেবাসে আসল যে ডিফারেন্সটা ক্রিয়েট করবে, সেটা আমার যেটুকু ধারণা হচ্ছে যে তোমাদের জিকে পোর্শনটা। অনেকেই ভাবছে জিকে খুব পেরে যাবো, আমার মনে হচ্ছে যে জিকে হয়তো লেভেলটা ওরা একটু স্লাইটলি একটু ডিফারেন্ট করবে, কেন কি এদের যে সিলেবাসে কিন্তু অনেক কিছু নতুন জিনিস ইনভলভ করেছে, এবং সেটা কিন্তু তাদের সিলেবাস দেখেই বুঝতে পেরেছি। এবং যেমন ধরো ওই এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি, অ্যান্ড দেন তারপরে হচ্ছে তোমার জেন্ডার অ্যাওয়ারনেস, এগুলো সচরাচর বিভিন্ন পরীক্ষাতে চট করে আসে না, ঠিক আছে, কিন্তু এগুলো আলাদা করে দিয়েছে। আর কি ছিল আমার, যেটুকু একবার না দুবার দেখেছিলাম, তো সেটাই মনে পড়ছে। আহ, তোমার ওই কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, বা বেসিক্যালি কারেন্ট সিনারিও, ইকোনমিক সিনারিও গুলো, এগুলো আছে। আর তাছাড়া তো বাকি যেগুলো আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, ট্র্যাডিশনাল, কালচারাল, সমস্ত পোর্শনস গুলো তো থাকছেই। তো সেগুলো আছে, কিন্তু স্পেশালি এই যে লাস্ট 3-4টে পয়েন্ট গুলো যেগুলো বললাম, বা এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেসও ছিল বোধহয়, এনভায়রনমেন্ট, জেন্ডার অ্যাওয়ারনেস, এনইপি, এগুলো কিন্তু একটু মানে ভাবনা চিন্তা করে পড়াশোনা করে যেও। কম্পিউটারও আছে বোধহয়, তো এগুলো একটু দেখে শুনে যেও। অ্যান্ড দেন ইংরেজিতেও যদি বলি, গ্রামার অনেকেই পড়াশোনা করবে, বাট গ্রামারে মেনলি প্রিপোজিশন, তারপরে তোমার ওই সিঙ্গুলার, প্লুরাল, এগুলো তো সিলেবাসেই রয়েছে না। এছাড়াও তো বাকিগুলো তো দেখতেই হবে, সিনোমেন্টো, আর্ট, ব্যাং ব্যাং যা আছে, দেখে শুনে যেও, তারপরে আশা করি সবকিছুই ভালো হবে। তো এই ছিল আজকের আমাদের এই ফুল মক টেস্ট। আমরা নেক্সট আরো একটা ফুল মক টেস্ট দেবো, দিয়ে আমাদের এই ক্লাসগুলো আসবে, এবং তোমরাও ভালোভাবে ফলো আপ করতে পারো। তো এই ছিল আজকের ক্লাস। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের সিআরপি একাডেমি টেলিগ্রাম চ্যানেলে যে বা যারা জয়েন করোনি, তারা অবশ্যই কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। এবং আমাদের যদি কোনো কন্ট্যাক্ট করতে চাও, তাহলে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার 9647553612, এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিও আমাদের বিভিন্ন ব্যাচ কোর্সের ব্যাপারে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো। আমি পবন সাহা, তোমাদের ম্যাথ রিজনিং মেন্টর। আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। অল দ্য বেস্ট, থ্যাংক সো মাচ।